প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমরা যে বিষয়গুলোকে ফোকাস করব তার মধ্যে অন্যতম হচ্ছে যে নিয়োগ ডেমোক্রেটিক নির্বাচন। আমরা জানি যে 5 বাংলাদেশি প্রার্থী অংশগ্রহণ করেছে এবং সে বিষয়ে কথা বলবো। এছাড়া ইরান যুদ্ধ কোন পথে সেটাও আমাদের আলোচনার বিষয়বস্তুতে থাকবে। নিউ ইয়র্কের বাড়ি ভাড়া দিনে দিন বৃদ্ধি পাওয়া নিয়েও আমাদের কাছে আলোচনা থাকবে। আজকে আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করবেন ডক্টর নকিবুর রহমান, থাকবেন জাওয়াদ হোসেন এবং আমাদের নিউজ আপডেট জানাচ্ছেন জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। আজ মঙ্গলবার জুন মাসের 23 তারিখ। পারমাণবিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে ইরান মিথ্যা বিবৃতি দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে আন্তর্জাতিক পরিদর্শকদের নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ দিতে ইরান সম্মত হয়েছে। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই দিনের শুরুর দিকে জানিয়েছিলেন যে এই ধরনের কোনো সমঝোতা হয়নি, কিন্তু ট্রাম্প বাকাইয়ের বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ তুলেছেন। যদিও গতকাল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন যে ইরান সম্মত হয়েছে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের ভিজিট করা, ঘুরে দেখার দিতে সম্মত হওয়ার জন্য, কিন্তু আজকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন সে ধরনের কোনো সমঝোতা নাকি হয়নি। তো এই বিষয়টা একটি জটিলতার সৃষ্টি হয়েছে যদিও, তবে এই ব্যাপারে ইরানের পক্ষ থেকে আর কোনো মন্তব্য করা হয়নি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প যাতে আর কখনো ইরান আক্রমণ করতে না পারেন সেই জন্য যুক্তরাষ্ট্র সিনেটে ভোট হয়েছে এবং একটি বিল পাশ হয়েছে ইরানের উপর পুনরায় হামলা চালানো থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখার লক্ষ্যে। সিনেটে এই যুদ্ধ ক্ষমতা বিষয়ক প্রস্তাব, অর্থাৎ যেটাকে বলা ওয়ার পাওয়ার্স রেজুলেশন, পাশ হয়েছে। এতে একজন ছাড়া বাকি সব ডেমোক্র্যাটদের পাশাপাশি 4 জন রিপাবলিকানও সমর্থন জানিয়েছেন। অর্থাৎ একজন ডেমোক্র্যাট ভোট দেননি, সব ডেমোক্র্যাট ভোট দিয়েছেন এবং ডেমোক্র্যাটদের সাথে 4 জন রিপাবলিকান সিনেটর যুক্ত হয়েছেন। ফলে প্রস্তাবটি পাশ হয়েছে। এরপরে কি হতে পারে? চলতি মাসের শুরুর দিকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ কংগ্রেসে একই প্রস্তাব পাশ করেছিল। ওয়ার পাওয়ার অ্যাক্ট বা যুদ্ধ ক্ষমতা বিষয়ক প্রস্তাবে ভেটো দেওয়া যায় না, অর্থাৎ এটা পাশ হলে প্রেসিডেন্ট কিন্তু এটাতে ভেটো দিতে পারছেন না, যেহেতু তাকে নিয়ে এই বিলটি। তবে এগুলো আইনগতভাবে কার্যকর করা যাবে কিনা তা নিয়ে অবশ্য মতভেদ রয়েছে। যদিও এখনো গ্রিন কার্ড নিয়ে মামলায় সুপ্রিম কোর্টের রায় চলে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই বলে রায় দিয়েছে যে কোনো গ্রিন কার্ড ধারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদনকারী হিসেবে গণ্য করার আগে, অর্থাৎ গ্রিন কার্ড নিয়ে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তারা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য আনুষ্ঠানিক আবেদন করে থাকেন। সেই প্রক্রিয়াটি হলো গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অধিকার অর্জন করার মাধ্যমে সেই আবেদন প্রক্রিয়াটি সংশ্লিষ্ট রয়েছে। তবে সেই আবেদন হিসাবে গণ্য করার আগে ইমিগ্রেশন আইনের অধীনে ট্রাম্প সরকারকে এমন কোন স্পষ্ট জোরালো প্রমাণ উপস্থাপন করতে হবে না যে যিনি আবেদন করছেন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য গ্রিন কার্ড হিসাবে তিনি কোনো অপরাধ করেছেন। এটি প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। এটি ছাড়াও তাকে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নাও দিতে পারেন, যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারেন। মামলাটি ছিল যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী এক গ্রিন কার্ডধারীর বিরুদ্ধে দেশ থেকে ডিপোর্টেশন সংক্রান্ত বিষয়, যার বিরুদ্ধে নকল পণ্য বিক্রির অভিযোগ আনা হয়েছিল সেই গ্রিন কার্ডধারীর বিরুদ্ধে। এই মামলার রায় কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন, ইমিগ্রেশন এন্ড কাস্টম এনফোর্সমেন্ট এবং ইমিগ্রেশন আদালতগুলোর কার্যক্রমের উপর প্রভাব ফেলার ক্ষমতা রাখত। যদি এই আইনটি পাশ হয়ে মানে সুপ্রিম কোর্ট নাকচ করে না দিত, ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় না দিত, তাহলে এই আইনের মাধ্যমে কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন, ইমিগ্রেশন এন্ড কাস্টম এনফোর্সমেন্ট এবং ইমিগ্রেশন আদালতগুলোর কার্যক্রমের উপর প্রভাব বিস্তার করতে পারত। 6-3 ভোট, অর্থাৎ রক্ষণশীলদের 6 ভোট এবং উদারপন্থীদের 3 ভোট, এই 6-3 ব্যবধানে
এই রায়ে, যেখানে সুপ্রিম কোর্টের উপর সুপ্রিম কোর্টের পক্ষে বিচারপতি ক্লারেন্স থমাস মতামত লিখে বলেছেন যে ইউএস সেকেন্ড সার্কিট কোর্ট অফ আপিলের আগের একটি রায়, এই রায় সুপ্রিম কোর্টের রায় বাতিল করা হয়েছিল। আপিল কোর্টের রায় দিয়েছিল যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার ক্ষেত্রে কোনো গ্রিন কার্ড ধারীকে বা অভিযোগ গ্রিন কার্ড ধারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না করতে পারলে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিতে হবে। এখন প্রশাসনের উপর থেকে সেই দায়টা সরিয়ে ফেলেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ কাউকে প্রবেশাধিকারের বিবেচনা করার সময় তিনি আগে অপরাধ করেছেন কি করেন নাই এই বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। এই রায়ে বলা হয়েছিল যে কোনো বৈধ অভিবাসীকে, অর্থাৎ আপিল কোর্টের রায়ে বলা হয়েছিল কোনো বৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশে বাধা দেওয়ার আগে সীমান্ত কর্মকর্তাদের কাছে এমন জোরালো প্রমাণ থাকতে হবে যে তিনি নৈতিক, অর্থাৎ মোরাল টার্পিটিউড কোনো অপরাধ করেছেন। অর্থাৎ কোনো গ্রিন কার্ড ধারীকে যদি যুক্তরাষ্ট্রের প্রবেশে বাধা দিতে হয় তাহলে বর্ডার যারা সীমান্ত কর্মকর্তাদের কাছে এমন প্রমাণ থাকতে হবে যে ওই আবেদনকারী অর্থাৎ গ্রিন কার্ডধারী আগে কোনো অপরাধ করেছেন যেটা নৈতিক স্খলনজনিত অপরাধ। কিন্তু সুপ্রিম কোর্টের রায় সেই দায়টি সরিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ এখন সীমান্ত দিয়ে প্রবেশ করার সময় যে কোনো অজুহাত না দিয়েই একজনের প্রবেশাধিকার বন্ধ করে দিতে পারেন সীমান্ত বা বর্ডার সিকিউরিটি ফোর্স। অর্থাৎ এটি একটি অত্যন্ত যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের, এবং এই রায়টি ট্রাম্প প্রশাসনের পক্ষে গেল। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আবেদনের ফি বেড়ে $1,400 হতে পারে এমনই একটি সম্ভাবনা ইঙ্গিত পাওয়া গেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির একটি মেমোতে। ট্রাম্প প্রশাসন ফর্ম N-336, এই ফর্ম 336টি ব্যবহার করা হয়, যা ইউএসসিএস একটি ফর্ম। নাগরিকত্বের জন্য যারা N-400 আবেদন করেছিলেন তাদের আবেদন যখন নাকচ করা হয়, সেই নাকচের আপিল করার জন্য যে ফর্মটি ব্যবহার করা হয় সেই ফর্মটি হচ্ছে N-336। আর সাধারণত নাগরিকত্বের অর্থাৎ ন্যাচারালাইজেশনের জন্য যে আবেদনটি করতে হয় সেই আবেদনটি ফর্মের নাম হচ্ছে N-400। অতএব এই দুটি ফর্মেরই ফি বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। এই বর্তমানে N-336 ফর ফি কাগজের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে $830 এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে $780 এখন বর্তমানে। অন্যদিকে ফর্ম N-400 এর ফি কাগজের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে $760 এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে $710। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের আবেদনের ফি 83% পর্যন্ত বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। এবং স্বল্প আয়ের আবেদনকারীদের জন্য এতদিন ধরে প্রযোজ্য কম ফির সুবিধাটি পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ফর্ম N-400 এবং ফর্ম 336 এর ফিতে নিম্নলিখিত পরিবর্তনগুলোর প্রস্তাব করেছে। N-400 এর ফি সমন্বয় করে $1,330 কাগজে আবেদনের জন্য এবং $1,280 অনলাইনে আবেদনের জন্য নির্ধারণ করা সিদ্ধান্ত নিয়েছে। ফর্ম N-336 এর ফি হবে নতুন ফি $1,475 কাগজে আবেদন করার জন্য এবং $1,425 অনলাইনে আবেদন করার জন্য। যেসব অভিবাসীর পারিবারিক আয় ফেডারেল দারিদ্র্য সীমার 400% বা তার কম, তাদের জন্য ফর্ম N-400 এর ক্ষেত্রে প্রযোজ্য হ্রাসকৃত ফির ব্যবস্থাটিও বাতিল করার প্রস্তাব করা হয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি প্রস্তাবে। N-400 বা N-336 দাখিলকারী অভিবাসীদের জন্য ই মৌকুবদের সহযোগিতা বাতিল করার মধ্যেই জন্যই এই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এই মেমোটি প্রকাশ করেছে। ওইদিকে যুক্তরাষ্ট্রে 2022 সালে 9,69,380 জন, 2023 সালে 8,78,460 জন এবং 2024 সালে 8,18,570 জন ন্যাচারালাইজড প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছেন বলে ইউএসসিএস এর থেকে পাওয়া তথ্যে জানা গেছে। সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছেন 3টি বছরে মেক্সিকোর অভিবাসীরা, যারা গড়ে 13% পর্যন্ত নাগরিকত্ব, যারা ন্যাচারালাইজ সিটিজেনশিপ গ্রহণ করে থাকেন তাদের 13% হচ্ছে মেক্সিকোর নাগরিকরা। এরপরে ভারতীয়দের অবস্থান, যাদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের হার গড়ে প্রতি বছর 6.5%। ইউএসসিএস এর তথ্য অনুসারে 2022 সালে
৬৫,৯৬০ জন ভারতীয়, ১৮,০১০ জন পাকিস্তানি এবং ১৪,১৮০ জন বাংলাদেশি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন ২০২২ সালে। আর ২০২৩ সালে ৫৯,০৫০ জন ভারতীয়, ১৫,৪৪০ জন পাকিস্তানি এবং ১২,৬৪০ জন বাংলাদেশি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছে। এবং সর্বশেষ হিসাব যেটি রয়েছে ইউএসসিএস এর কাছে থেকে পাওয়া গিয়েছে, সেটি হচ্ছে ২০২৪ সালে ৪৯,৭০০ জন ভারতীয়, ১২,৩৮০ জন পাকিস্তানি এবং ১১,৬৪০ জন বাংলাদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। মেডিকেড নিয়ে নতুন এক তথ্য প্রতিবেদনে দেখা গেছে যে মেডিকেডে এসিএ অর্থাৎ মেডিকেড এবং এসিএ অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের তালিকাভুক্তির সংখ্যা এই বছর ৫০ লাখেরও বেশি কমে গিয়েছে। গত ১২ মাসে এই হ্রাসের পেছনে আংশিক কারণ হলো প্রেসিডেন্ট ট্রাম্পের মেডিকেড খাতে বরাদ্দ ছাঁটাই এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় বর্ধিত ভর্তুকি ব্যবস্থার মেয়াদ শেষ হয়ে যাওয়া। ফেডারেল অর্থাৎ আইস এজেন্টদের মাস্ক পরা নিষিদ্ধকারী আইনের জেরে নিউ ইয়র্ক স্টেটের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ একটি মামলা দায়ের করেছেন। এই সপ্তাহে কার্যকর হতে যাওয়া এই আইনটি, নিউ ইয়র্ক স্টেটের আইনটি ফেডারেল এজেন্টদের মাস্ক পরা থেকে বিরত রাখবে, যার ফলে তারা নিগ্রহ, নজরদারি, ভয়ভীতি প্রদর্শন ও হামলার ঝুঁকির মুখে পড়তে পারেন বলে জানিয়েছেন জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তা। আজ সোমবার বাফালোর ফেডারেল আদালতে এই মামলাটি দায়ের করেন অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট এবং বিচার বিভাগের সিভিল ডিভিশনের অন্যান্য আইনজীবীরা। মামলায় অভিযোগ করা হয়েছে যে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল স্টেটের বার্ষিক বাজেটের মধ্যেই অসাংবিধানিক এই আইনটি অন্তর্ভুক্ত করেছিলেন। উডওয়ার্ড, জাস্টিস অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল উডওয়ার্ড বলেছেন, ফেডারেল কর্মকর্তারা কিভাবে তাদের দায়িত্ব পালন করবেন সেই বিষয়ে গভর্নর হোকুল কোনো নির্দেশ দিতে পারেন না। তাছাড়া ফেডারেল আইন প্রয়োগকারী কার্যক্রম পরিচালনার সময় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা থেকে তিনি নিশ্চয়ই তাদের বিরত রাখতে পারেন না। গভর্নর হোকুল তাদের বিরত রাখতে পারেন না নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে যা যা করণীয় তার কাছ থেকে। ৪০ পৃষ্ঠার এই নথিতে উল্লেখ করা হয়েছে যে আগামী ২৬শে জুন থেকে এই আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে নিউ ইয়র্ক স্টেটে। মামলায় নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসকেও বিবাদী করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে ফেস কভারিং অ্যান্ড আইডেন্টিফিকেশন অ্যাক্ট আইনের বিধানগুলো আন্তঃসরকারি দায়মুক্তি অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল ইমিউনিটির নীতি এবং যুক্তরাষ্ট্র সংবিধানের সুপ্রিমেসি ক্লজ বা সর্বোচ্চ কর্তৃত্বের বিধান লঙ্ঘন করেছে, এটিও তারা উল্লেখ করেছেন। ৩.৭ বিলিয়ন ডলারের মেডিকেয়ার জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম খালেদুন হিলানি নামক এক ব্যক্তিকে তুরস্কে আটক করে যুক্তরাষ্ট্রের হেফাজতে ফিরিয়ে আনা হয়েছে। গত মে মাস থেকেই তিনি পলাতক ছিলেন। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের নেতৃত্বাধীন হোয়াইট হাউসের জালিয়াতি বিরোধী টাস্ক ফোর্সের অধীনে এফবিআই এর মায়ামি শাখা, বিচার বিভাগ, ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় এই অভিযানটি পরিচালিত হয়েছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। নাজমুল ভাই, একটু সময় দিতে হবে আজকে, কারণ স্বাভাবিকভাবে আপনি জানেন যে ৫ জন বাংলাদেশি আজ ৯টা পর্যন্ত ভোট গণনা শেষ হয়েছে। আমরা জানি যে ৫ জন বাংলাদেশি অংশগ্রহণ করেছিল। আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন ভোট কেন্দ্র গিয়েছে। আমার মনে হয় আপনার কাছে অনেক তথ্য আছে। ভোটারদের অংশগ্রহণ কেমন দেখেছেন? আপনার নিজের কোনো অবজারভেশন আছে কিনা বা সার্বিক বিষয়ে কিছু বলবেন কিনা? আমি ভোট কেন্দ্রে ভোট দিয়েছি ফরেস্ট হিলস এলাকায়, সেখানে কোনো বাংলাদেশি প্রার্থী ছিলেন না ব্যালটে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি যে এলাকায় ভোট দিয়েছি সেই এলাকায় ভোট গ্রহণের হার ৫০% নিচে আমার কাছে মনে হয়েছে যদিও, এবং খুব একটা এনথুসিয়াজম, যেটাকে মনে হয় যে আগ্রহ, আপনার যে ভোট হচ্ছে ভোট কেন্দ্র এলাকার ১০০ গজ পরে গেলে আপনার সেটি অনুভূত হবে না যে আজকে ভোট হচ্ছে। অতএব এটি হচ্ছে আমার প্রাথমিক অনুভূতি। এই ভাইব্রেন্টটা কেন, মানে আপনি যে কথাটা বললেন মনে হচ্ছে না ভোট হচ্ছে, এই ভাইব্রেন্টটা হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? এটা তো মূলত ডেমোক্রেটিক প্রাইমারি এবং এটা মূলত কোনো মানে মানে ডেফিনিটিভ কোনো ইলেকশন না। অতএব এটা একটা প্রাইমারি নির্বাচন এবং প্রাইমারিতে একই পদে একাধিক, প্রায় সময় এমনই হয়। তবে গত বছর
মেয়রের প্রাইমারি নির্বাচনটা আরো একটু বেশি আগ্রহ সৃষ্টি করেছিল মামদানি প্রার্থী হওয়ার কারণে, এবং বিশেষ করে সেখানে আরেকজন সাবেক গভর্নরও সেই মেয়র নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। অতএব সেই নিয়ে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি ছিল বলে, কিন্তু এবার সেই কোনো আগ্রহই আমি লক্ষ্য করিনি কোথাও। আপনি তো বিভিন্ন জায়গার খবর রাখেন, কারণ আপনি এমন একজন সংবাদকর্মী যে সংবাদের সাথে আপনি যে কোনো আড্ডায় যান আর যেখানে যান আপনার মোবাইলে সবসময় সংবাদের সাথে কানেক্টেড হওয়াটা একটা নেশা। আমার মনে হয় নিউ ইয়র্ক কমিউনিটির এটা সবাই জানে। তো বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের অংশগ্রহণ, বাংলাদেশিদের এই ভোট নিয়ে আগ্রহ, আমরা জানি যে 5 জন একসাথে এভাবে অংশগ্রহণটাও আমার মনে হয় কিছুটা নতুন। তো ভোটারদের অংশগ্রহণ, বাংলাদেশিদের অংশগ্রহণ, আপনার এলাকার কথা বললেন, সার্বিকভাবে আমরা জানি যে ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স, বিভিন্ন জায়গায়, লং আইল্যান্ড সিটি, অ্যাস্টোরিয়ায় বিভিন্ন জায়গায় তো বাংলাদেশিদের বিচরণ। তো এই জায়গাগুলো নিয়ে আপনার কোনো ওপিনিয়ন বা আপনি কি কোনো ইনফরমেশন আছে কিনা? আমি এটা কথা বলি, বাংলাদেশি ভোটারদের হার কত শতাংশ ভোটার তারা মোট ভোটের, ডেমোক্রেটিক ভোটের, সেটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং যতটুকু স্ট্যাটিস্টিক্সে বলে তাতে কোথাও কোনো এলাকাতেই বাংলাদেশি ভোটারের সংখ্যা মূল ডেমোক্রেটিক ভোটারদের 10% অতিক্রম করে না। অতএব সেক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে যারা কাজ করেছেন ভলান্টিয়ার হিসাবে, বন্ধু হিসাবে, পরিবারের সদস্য হিসাবে, তারা ছাড়া সাধারণ বাংলাদেশিদের মধ্যে খুব একটা আগ্রহ আমি কোথাও লক্ষ্য করিনি। আনফরচুনেটলি কথাটা আমাকে বলতে হচ্ছে যে আমি কোনো আগ্রহই লক্ষ্য করিনি। তার কারণটা কি, এটা গবেষণার বিষয়, যদিও রেস্টুরেন্টের আড্ডাগুলোতে বলেন কিংবা বিভিন্ন জায়গায়, আমি ব্রুকলিনে বলেন, এই যে মেলা হলো কিছুদিন আগে, ব্রুকলিনে একটা মেলা হলো, ভালোর একটা মেলা হলো জামাইকাতে, সেখানেও আমি মানে একজন লোকের মুখও আমি এই ইলেকশন নিয়ে আলোচনা করতে শুনি নাই। এই ইলেকশনটা মূলত বাংলাদেশি প্রার্থীরা প্রার্থিতা ঘোষণা করেছেন আমেরিকান মূলধারা। আপনারা জানেন যে নির্বাচনে আমেরিকান সিটিজেনশিপ থাকলে এবং ক্লিন রেকর্ড থাকলে আপনি ইলেকশন করতেই পারেন, এটা কোনো সমস্যা না। ইলেকশন করার অর্থ আর ইলেকশনের মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে মূলধারা রাজনীতির আদ্যপান্ত জেনে নির্বাচন করার মধ্যে অনেক পার্থক্য আছে। এবং এই বিষয়টা অনেকেই আমরা আপ্লুত। বাংলাদেশের 5 জন দাঁড়িয়েছে, আগামী বছর হয়তো এইভাবে যদি প্রতি বছর যেভাবে ফান্ড রেজিং এর, ম্যাচিং ফান্ডের লিমিট বাড়ানো হয়, সেটা যদি বাড়তে থাকে ভবিষ্যতে বাংলাদেশের সংখ্যা 50-100 ছাড়িয়ে যেতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে বাংলাদেশিরা আমেরিকার মূলধারা রাজনীতির সাথে সত্যিকার ভাবে সংশ্লিষ্ট। এবং এদের সবাইকে প্রায় সময় আমি দেখি, 2-1 জন ছাড়া যদিও, যে ইলেকশনের 6-9 মাস আগে এরা ভোট কেন্দ্রে ভোটের ঘোষণা দেয়, ভোটে দাঁড়াবে, নিজেকে প্রার্থী ঘোষণা করে। এই যে প্রক্রিয়াটা বাংলাদেশের জন্য, এই প্রক্রিয়াটা ভবিষ্যতের জন্য লং টার্ম হিসাবে একটি নেতিবাচক দিক সৃষ্টি করবে। আমি মনে করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমেরিকার মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায় কিংবা সম্পৃক্ততার ব্যাপারে আগ্রহী, তাদের যথেষ্ট আগ্রহ রয়েছে। কিন্তু আমরা আঙ্কেলরা যদি আমাদের আচরণে যদি শুধু নির্বাচনের খাতিরেই নির্বাচন করতে চাই, তাহলে কিন্তু তাদের যাত্রাপথটা আমরা একটু দুর্বিষহ করে ফেলছি। জি, নাজমুল ভাই আপনাদের সাথে আরেকটু থাকেন। ভার্জিনিয়া থেকে কাউন্টি অফ লার্জ একমাত্র ডেমোক্রেটের হয়ে বাংলাদেশি প্রার্থী রেদওয়ান চৌধুরী, উনি কিছুক্ষণের মধ্যে হয়তো ওনার ফলাফল পেয়ে যাবেন। আর এছাড়াও আমাদের সাথে ডক্টর নকিবুর রহমান, উনি জয়েন করেছেন। আমরা একটু কথা বলবো, কারণ আমরা অনেক প্রার্থীর সাথে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু পারিনি, কিন্তু একমাত্র বাংলাদেশিকে পেয়েছি যে আমাদের সাথে যোগ দিয়েছে। নাজমুল ভাই এই জন্য একটু থাকবেন। প্রথমেই ডক্টর নকিবুর রহমান, আপনাকে ধন্যবাদ। রেদওয়ান ভাই is running from Montgomery County, Maryland, so একটু কারেকশন করে দেন, is not running from Virginia. আমি সবসময়, আপনি এর আগেও প্রথম আলোর কি ইব্রাহিম চৌধুরী খোকন ভাইকেও সংশোধন করেছেন, আজকে আমাকেও আবারও সংশোধন করলেন। ছোটরা ভুল করলে সেটা সংশোধনই করবেন। আমরা প্রথমে আপনার কাছে যেতে চাই যে নাজমুল ভাই বাংলাদেশিদের ভোটার নিয়ে বা বাংলাদেশিদের নিয়ে যে কমেন্টস গুলো করলো, এই বিষয়ে আপনার কোনো ওপিনিয়ন আছে কিনা, তারপরে আমরা রেদওয়ান চৌধুরী ওনার কাছে যাব। না, ধন্যবাদ ভাই, ধন্যবাদ রেদওয়ান ভাই। আমি জানি যে রেদওয়ান ভাই
মঙ্গোমারি কাউন্টিতে মানে রিলেন্টলেস ক্যাম্পেইন করেছেন। আই উইশ হিম অল দ্য বেস্ট। অলরেডি ভোটিং ক্লোজ হয়ে গিয়েছে, গণনা চলছে। তো আমি আশা করি রেদওয়ান ভাই উইল প্রিভেল। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সো রেদওয়ান ভাইয়ের মতো বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে বাংলাদেশিরা ব্যাপক সংখ্যক ভাবে মূলধারার রাজনীতিতে ইনভলভ হচ্ছে। এটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইন, যে সবসময় আমরা যেই কথাটা বারবার বলি যে ইফ ইউ আর নট রানিং দ্য টেবল ইউ উইল বি এন্ডিং আপ অন দ্য মেনু, সোজা কথা। এবং প্রাইমারিতে জয়লাভ করার জন্য আমেরিকার ডেমোক্রেসিটা কোনোভাবেই পারফেক্ট ডেমোক্রেসি আপনি বলতে পারবেন না। আপনি আমেরিকাতে প্রায় 350 মিলিয়ন পিপল বসবাস করে, এর মধ্যে ভোটারের সংখ্যা কম করে হলেও মানে 20 মিলিয়নের কাছাকাছি। কিন্তু আপনি যদি দেখেন যে রেজিস্টার্ড ভোটারের সংখ্যা এর একটা অংশ, এবং এর মধ্যে একটা ছোট অংশ বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে কিংবা তৃতীয় বিশ্বের নির্বাচনে অনেক জায়গাতেই আমরা দেখি যে অলমোস্ট 80-90% ভোট কাস্ট হয়। এগুলা মানে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আপনি যখনই দেখবেন যে ভোট 70%-এর বেশি কাস্ট হচ্ছে, ইটস এ ফ্ল্যাগ। কারণ যে কোনো সময় আপনি ইভেন আত্মীয় স্বজনের মধ্যে থেকেও, ক্লোজ আত্মীয় স্বজনের মধ্যে থেকেও যদি বিয়ের দাওয়াত দেন, দেখবেন যে 80% লোক শো আপ করে, 20% মিস করে। কারণ বিভিন্ন রকম ইন বিটুইন জব মানুষ থাকে, তারপরে ট্রানজিশনের মধ্যে থাকে, অসুস্থতা থাকে, অন্য প্ল্যান থাকে। সো মানে 70% ভোট মানে হলো 100%-এর কাছাকাছি। তো আমেরিকাতে অধিকাংশ জায়গায় প্রাইমারিটা আমরা যদি দেখি ইলেকশন গুলা, যে নর্মালি প্রেসিডেন্সিয়াল সাইকেল যেটা হয় যে 2024, 2028 মানে প্রেসিডেন্ট নির্বাচনের কারণে একটা ভোটার অ্যাওয়ারনেস থাকে। এই ইলেকশন গুলাতে ভোটার টার্ন আউট অনেক বেশি হয়, কিন্তু মিড টার্ম ইলেকশন গুলাতে ভোটার টার্ন আউট একটু কম হয়, এবং প্রাইমারি গুলাতে ভোটার টার্ন আউট আরো কম হয়। সুতরাং আপনি যদি একটু অর্গানাইজড ওয়েতে একটা সুন্দর ক্যাম্পেইন রান করেন, প্রাইমারিতে জয়লাভ করার জন্য আপনার মানে খুব বেশি ভোট ওভারওয়েলমিংলি পাওয়ার দরকার আছে এটা না। নাজমুল ভাই যেটা বললেন যে কোনো কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে নিউ ইয়র্কে বাংলাদেশি সম্ভবত পার্সেন্টেজ ওয়াইজ মাইনরিটি কমিউনিটির মধ্যে এখন একটা বড় মাইনরিটি কমিউনিটি, সর্বোচ্চ মানে অনেকের মতে যে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটি হলো মাইনরিটি কমিউনিটিদের মধ্যে সবচেয়ে বড় কমিউনিটি। এটা ইট ইজ আপ ফর ডিবেট, কিন্তু এটা সত্যি যে বাংলাদেশি কমিউনিটি চোখে পড়ছে। সো আমাদের কমিউনিটির রিপ্রেজেন্টেশন কোনো ডিস্ট্রিক্টে 10% না, এটা নাজমুল ভাইয়ের সাথে আমি এগ্রি করি। কিন্তু এই 10% যদি অর্গানাইজড হয়, মোবিলাইজড হয়, দ্যাট ইজ এনাফ টু উইন প্রাইমারি, এনি প্রাইমারি। সো এই কারণে আমাদের কমিউনিটির যারা নির্বাচন করছেন তাদেরকে এই সাহসিকতার জন্য আমি সাধুবাদ জানাই। এবং সাথে সাথে আমাদের ইউনিটিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার মানে একেবারে কাউন্টি লেভেল থেকে শুরু করে সিটি কাউন্সিল থেকে শুরু করে আপনার মানে বিভিন্ন রকম পজিশন আছে। সো আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকলে একই পজিশনে দুজন ব্যক্তির নির্বাচন করার তো আসলে দরকার নাই। ইট অনলি ডিভাইডস দ্য কমিউনিটি। কারণ আমেরিকাতে এটাই একটা মজার বিষয় যে অনেক জায়গাতে ইভেন আমাদের মতো আমরা যে মানে রিমোট এরিয়াগুলোতে থাকি, এই জায়গাগুলোতে ইলেকশন করতেই চায় না অনেকে। সো অনেকগুলা পজিশন আছে যেখানে ইলেক্টেড হয়ে যায় আনঅপোজড, মানে কোনো দুজন ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে না। সো আমাদের যদি কোঅর্ডিনেশনটা আরেকটু ভালো হয় তাহলে আমরা ডেফিনেটলি উই ক্যান ডু এ বেটার জব। কারণ আমাদের মানে অলরেডি আমাদের সংখ্যাটা একটু কম, কিন্তু ইট ইজ এনাফ টু ক্রিয়েট সাম নয়েজ। এবং এই নয়েজের কারণে কিন্তু কমিউনিটি আমাদেরকে গুরুত্ব দিচ্ছে। মেয়র মামদানির এন্ডোর্স যে ক্যান্ডিডেটরা আছে আজকের নির্বাচনে, তাদের মধ্যে অনেকেরই অবস্থা কিন্তু খুব বেশি শক্তিশালী না। এজন্য আপনারা দেখবেন যে মেয়র মামদানি কিন্তু বাংলাদেশি কমিউনিটির উপরে রিলাই করেছিলেন তার নির্বাচনের জন্য, এখনো কিন্তু তিনি হি ইজ রিচিং আউট। সো এই জিনিসটা কিন্তু আমাদের স্ট্রেংথ এখন, কিন্তু আমরা যদি ইউনাইটেড না থাকি এই স্ট্রেংথটা কিন্তু ইজ গোইং টু বি এ লায়াবিলিটি ইন ফিউচার। সুতরাং আমি মানে এতটুকু বলবো যে ডেফিনেটলি আমাদের নিজেদের মধ্যে কামড়াকামড়ি করলে পরে এটা আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এটা একটু বীতশ্রদ্ধ করবে। কারণ আমি অনেক সময় দেখি যে আমাদের নেক্সট জেনারেশন আমাদের আঙ্কেলদের ব্যাপারে আমাদের ব্যাপারে কমপ্লেন করে যে আঙ্কেলরা মানে দুইজন একসাথে হলে পরে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে আর ক্রিকেট নিয়ে কথা বলে, আর অন্য কোনো বিষয় নিয়ে তারা কথা বলে না। সো এরা কিন্তু অলরেডি একটা মানে দে আর চেকিং দেমসেলভস আউট অলরেডি। সো আমরা যদি আবার নিজেদের মধ্যে ছোট বিষয় নিয়ে
দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু, কারণ মেইন স্ট্রিমে যদি আমরা আমাদের পক্ষ থেকে কথা না বলি, আমাদের পক্ষ থেকে আমাদের কথা অন্য কেউ কিন্তু বলে দেবে না। জি। সো উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার ওন বিজনেস, এবং উই নিড আওয়ার ওন পিপল ইন পয়েন্টস অফ পাওয়ার। সো এই জন্য আমাদেরকে আরো এনগেজড হতে হবে, এবং এনগেজড হওয়ার মাধ্যমেই, মানে লুজিং এন ইলেকশন ইজ নট দ্য এন্ড অফ ইট, এর মাধ্যমে কিন্তু অনেক দরজা খুলে যায়। সো এবং এই ফেইলিয়ার গুলার মাধ্যমেই কিন্তু দিজ আর দ্য পিলার অফ অল দ্য সাকসেস ইন ফিউচার। সুতরাং যারা নির্বাচন করছেন, তারা যদি নির্বাচনে হেরে যান, এখানে মানে ডিসকারেজড হওয়ার কিছু নেই। দিস ইজ বেসিক্যালি দ্য ওপেনিং দ্যাট ইজ গোইং টু ওপেন মোর ডোরস ইন ফিউচার। জি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আলোচনার আরো অনেক জায়গাতে একটু ডেপে যাব। এরই মধ্যে বাগের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন ভাই জয়েন করেছেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আমাদের দুজন করেসপন্ডেন্ট একটা লেটেস্ট দিয়ে দেই, লেটেস্ট দিয়ে দেই যে মেয়র মামদানি সাপোর্ট করা ইহুদি সম্প্রদায়ভুক্ত ব্রাড ল্যান্ডার কিন্তু কংগ্রেশনাল আসনে বিজয়ী হয়েছেন প্রাইমারিতে। দ্যাট ইজ ভেরি গুড থিং। নাজমুল ভাই, আপনারা প্যানেলে যারা আছেন এভাবেই আপডেট। মামদানি সমর্থিত একজন পরাজিত হয়েছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা একটু লং আইল্যান্ড সিটি মেরি জোবাইদার ক্যাম্পেইন অফিস থেকে একটু যোগ দিতে চাই। সাদিয়া আফরোজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাদিয়া আফরোজ, আপনি একটু বলবেন সর্বশেষ কি অবস্থা, এবং আপনি তো নির্বাচনে অনেক কিছু কাভারেজ করেছেন, আমাদের দর্শকদের জন্য এবং প্যানেলের জন্য কোনো তথ্য আছে নাকি আপনার কাছে? সাদিয়া, শুনতে পাচ্ছেন? সাদিয়া, আচ্ছা, আমরা আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী মাহবুব রশিদের কাছে যেতে চাই। আপনি যে সাদিয়া, আপনার কথা শুনতে পাচ্ছেন আমরা? জি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি একটু বলবেন, মেরি জোবাইদার অফিসে তো আপনি আছেন, কি অবস্থা দেখছেন, আর কি সর্বশেষ আপডেট আছে আপনার কাছে খবর? হ্যাঁ, আপনাকে জানিয়ে শুরু করছি। আজকে আপনারা সবাই জানেন যে বহুল আলোচিত নিউ ইয়র্কের ডেমোক্রেটিক প্রাইমারি ইলেকশনের ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে, যেহেতু এখন 9টা পেরিয়ে গেছে। রাত 9টার পর্যন্ত ছিল ভোট, সকাল 6টা থেকে শুরু হয়েছে। এই নির্বাচনে দিনভর আমরা কুইন্সের, বিশেষ করে আমি এবং আমার সাথে যে টিম ছিল, আমরা কুইন্সের অ্যাস্টোরিয়া, লং আইল্যান্ড সিটির বেশ কিছু ভোট কেন্দ্রে আমরা ঘুরেছি, এবং আমরা ঘুরে দেখেছি যে সকালের দিকে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, সেই জন্য বৃষ্টিতে দেখা গেছে যে অনেক ভোটাররা সকালে আসতে পারেনি বৃষ্টির কারণে। এবং আরো একটি কারণ আছে, সেটি হচ্ছে গিয়ে যে আজকে যেহেতু ওয়ার্কিং ডে, এই ওয়ার্কিং ডেতে মানুষ আসলে শুরুতেই তাদের বাচ্চাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে তারা তাদের কাজে কর্মস্থলে চলে গেছেন। তো যার কারণে দুপুর গড়িয়ে যখন বিকেল হলো, 5টা হলো, 5টার দিকে আমরা দেখতে পেয়েছি যে ভোটার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। আমি এখন লং আইল্যান্ড সিটির অ্যাস্টোরিয়াতে আছি, মেরি জুবাইদার ক্যাম্পেইনে। আপনি দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাতে চাচ্ছি যে এখানে তার ক্যাম্পেইনের যারা কাজ করেছেন এবং ক্যাম্পেইনে যারা উপস্থিত ছিলেন শুরু থেকে, তারা এখন অনেকেই ক্যাম্পে ফিরে এসেছে। তারা সারাদিনই নির্বাচনী বিভিন্ন ক্যাম্পে তারা প্রচারণা চালিয়েছে এবং ভোটারদেরকে আশ্বস্ত করেছে, মেরি জুবাইদার পক্ষ হয়ে কথা বলেছে, লিফলেট দিয়েছে। তো মূলত যে বিষয়টি আমি দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও কিন্তু বেড়ে গেছে, সেই সঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতিও হয়েছে। আর আমরা ঘুরেছি, বিশেষ করে বেশ কিছু ভোট কেন্দ্রগুলোতে আমরা ঘুরে দেখেছি, যেমন কুইন্স ব্রিজে ছিলাম আমি সকাল থেকে, এরপরে ছিলাম লং আইল্যান্ড অ্যাস্টোরিয়া হাউজিং এ, সেখানেও গিয়েছি। এরপরে রেভেন্স হুড যে ভোট কেন্দ্র, সেখানেও আমি গিয়েছিলাম। তারপরে আমি গিয়েছিলাম আরো টাচ স্কিল এবং ফ্রেন্ডস সিনাত্রা হাই স্কুলের যে ভোট কেন্দ্রগুলো ছিল, আমি বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরেছি এবং বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দিন শেষে আমি দীর্ঘ লাইন দেখেছি, সরব উপস্থিতি লক্ষ্য করেছি। সব মিলিয়ে অনেক ভোটাররাই তারা জানান যে প্রতিকূল আবহাওয়ার সত্ত্বেও তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে এসেছেন। আর যেহেতু সকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এজন্য অনেকেই দেরি করে তারা ভোট দিতে এসেছেন।
এটি একটি পজিটিভ দিক আমি বলবো। আর বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থক এবং স্বেচ্ছাসেবকরা ভোটারদের তথ্য দিয়ে সহায়তা করেছেন। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। যেহেতু এটা বাংলাদেশ নয়, বাংলাদেশ হলে হয়তো এরকম কিছু আমরা দেখতে পেতাম, কিন্তু এখন তো আসলে এখানকার পরিস্থিতি কিছুটা ভিন্ন। এখানে যার যার অবস্থান থেকে সে তার মতামত ব্যক্ত করেন, কারণ এটা একটা ডেমোক্রেসি কান্ট্রি। এখানে সবাই তার নিজের ব্যক্তিগত মতামত দেওয়ার স্বাধীনতা সেই জায়গাটি সাদিয়া, আপনার আমরা দেখছি যে আপনি যেখানে আছেন এখানে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী অনেক মানুষও আছেন, বাংলাদেশিও আছেন এবং অনেক এখানকার যেটা আমরা জানি যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষও আছেন। আপনার কাছে আমরা আবারও আসতে চাই, আমরা একটু মাহবুব রশিদের কাছে যেতে চাই। মাহবুব রশিদ শামসুল হকের অফিসে আছেন, আপনি একটু বলবেন যে জয়ের ব্যাপারে ওনার সমর্থকরা কতটুকু আশাবাদী, আপনি কি জানতে পেরেছেন বা আমাদের এই মুহূর্তে প্যানেলের মানুষকে যদি জানাতেন। শোনা যাচ্ছে আমার কথা? জি, শুনতে পাচ্ছি আমরা। এটা নিউ ইয়র্ক স্টেট ডিস্ট্রিক্ট 30 শামসুল হক এনওপিডির একজন কর্মকর্তা। আমি এখন ওনার নির্বাচনী অফিসে আছি। আমি ওনার নির্বাচনী অফিসের আজকে নির্বাচন সম্পর্কে ওনার নির্বাচনী অফিসের কুদ্দুস সাহেব আমাদেরকে একটু জানাবেন কি অবস্থা ওনার এই পুরো নির্বাচনী প্রক্রিয়া। Thank you. Ram Khurshid, I'm actually volunteering for Shamsul Haq. So I did work, from 9 to 9. I saw so much excitement from every aspect of the community, Bengali, South Asian, like white, African American. Everyone is very excited and they're waiting to get someone new. And to give you the perspective of Bangladesh. আজকে নির্বাচন সম্পর্কে বলেন। হ্যাঁ, আজকে নির্বাচনে যে পার্সপেক্টিভ যদি আমি দিতে চাই, বাংলাদেশিদের মধ্যে কত উদ্দীপনা, বৃষ্টি, ঝড়, রোদ এগুলো উপেক্ষা করে সবাই ভোট দিতে আসছে। আপনি কোন কোন কেন্দ্রে গিয়েছেন, কয়টা কেন্দ্রে গিয়েছিলেন? আমি আজকে বেসিক্যালি দুইটা কেন্দ্রে ছিলাম, 39th and what is it, 57th Street, which is School District 361 and San Sebastian, these two places. And আমি বলতে চাই যে প্রচুর উদ্দীপনা ছিল। মাহবুব রশিদ, আমরা যেটা জানতে চাই জয়ের ব্যাপারে ওনার সমর্থকরা কতটুকু আশাবাদী। ধন্যবাদ। আচ্ছা, শামসুল হক সাহেবের জয়ের ব্যাপারে আজকে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটু বলেন। আমরা তো আশাবাদী, আমাদের টিম একটা কোলাবোরেবল প্রসেসের ভিতর দিয়ে আমরা এই ক্যাম্পেইনটাকে সাজানো হয়েছে। আমাদের ভেরি ইয়াং ট্যালেন্টেড একটা টিম এই প্রজেক্টের মধ্যে ছিল, তার সাথে বড়দের এক্সপিরিয়েন্স। শামসুর বিষয়ে সবচেয়ে বড় ভোটারদের থেকে আমরা যেটা দেখেছি, বাংলাদেশিদের একটা আগ্রহ আছে, তার বাইরেও যেহেতু সে হলো লোকাল এই এলাকার ছেলে, অনেক বছর 21 বছর পুলিশে ছিল, এর আগে স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট হিসেবে ছিল। দ্যাট অ্যাসপেক্টস আমরা নন বাংলাদেশি ভোটারদেরও একটা ভালো আগ্রহ দেখেছি। সো আমরা আশাবাদী যে বাংলাদেশের প্রথম অ্যাসেম্বলিম্যান হিসেবে আমরা একজনকে পাচ্ছি। আপনি কি টোটাল আবহটা দেখাবেন ওখানে ক্যাম্পেইনে কারা কারা আছে? অ্যারাউন্ড 2-3টা করে আমরা সেটাই দেখতে চাচ্ছি, দর্শকদেরকে পুরো ওখানকার আবহটা দেখানোর চেষ্টা করব যে প্রতিটা ক্যাম্পে মানুষ কিভাবে অংশগ্রহণ করেছে। কিছুক্ষণ আমরা মেরি জুবাইদার ক্যাম্পেইন অফিস দেখিয়েছি, এখন শামসুল হকের ক্যাম্পেইন অফিসটা একটু দেখানোর চেষ্টা করব এবং মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তাদের লিডার জয়ের বেশি আসবে, এরকম একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর লোক এখন আসা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এখানে স্বল্প সংখ্যক লোক ছিল, এখন সময়ের ব্যবধানে আপনি দেখতেছেন প্রচুর লোক আসা শুরু হয়েছে। নির্বাচনে ভলান্টিয়াররা বিভিন্ন কেন্দ্রে যারা দায়িত্ব ছিল তারা ইতিমধ্যে এই ক্যাম্পে উডসাইডের ওনারা এই নির্বাচনী ক্যাম্পে আসা শুরু হয়েছে এবং ওনারা নির্বাচনী ফলাফলের পর্যন্ত অপেক্ষা করবে। এই হলো আজকে এই মুহূর্তে শামসু ভাইয়ের নির্বাচনী কার্যালয়ের অবস্থান।
আমরা শামসুল হক ভাই কি এই অফিসে আছেন? ওনার সাথে কি আপনি কথা বলার কোনো সুযোগ পেয়েছেন? না, এই মুহূর্তে শামসুল হক ভাই নাই, এই মুহূর্তে শামসুল হক ভাই এখানে নাই। উনি আসার সাথে সাথে করছি, ওনার কিছু টিমের ভলান্টিয়াররা আছে এখানে, কিন্তু ওনাকে এখনো আমরা খুঁজে পাইনি, হয়তো বিভিন্ন কারণে উনি এখনো আসে না, হয়তো আসবে। ওনার ভলান্টিয়ার যারা আছে তাদের সাথে কথা বলেছি, প্রচুর লোকজন আসা শুরু হয়েছে, তবে সবাই আশাবাদী ওনার ব্যাপারে। সবার বক্তব্য হলো উনি অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে সব কমিউনিটিতে ওনার একটা অবস্থান আছে। কারণ যশ আসতে পারতেছে না এখানে, যশের এখানে ওকে, আমরা এখন যেতে চাই রেদওয়ান ভাই, উনি আমাদের জন্য নির্বাচনের ফলাফলের জন্য সরাসরি অপেক্ষা করছেন। জয়নাল আবেদিন ভাই এবং ডক্টর নকিবুর রহমান আপনারা আছেন, রেদওয়ান ভাইকে কোনো কিছু প্রশ্ন করবেন কিনা? এই কথা বলবে? জি জি, আপনার কথা বলছি। জয়নাল আবেদিন ভাই এবং আচ্ছা। ডক্টর নকিবুর রহমান আমাদের আচ্ছা, সাথে রেদওয়ান ভাই আছেন, উনি তো নির্বাচনের আসসালামু ফলাফলের আলাইকুম, জন্য শুভ অপেক্ষা সন্ধ্যা করছেন। সবাইকে। ওনার জন্য কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? এখন প্রশ্নের চাইতে আজকে তো আমরা উত্তরের জন্য অপেক্ষা করছি, একটু পর ইনশাল্লাহ উত্তর পেয়ে যাব। তবে উনাকে আমরা অগ্রিম অভিনন্দন জানাই এবং শুভকামনা তো করছি, কারণ উনার কাছে তো কোনো রেজাল্ট নাই, সুতরাং প্রশ্ন করে এখন লাভ হবে না। আমি যে ইনফরমেশনটা শেয়ার করতে চাই, ইতিমধ্যে মেয়র মামদানি যে 3 জন কংগ্রেশনাল প্রার্থীকে উনি সমর্থন করেছিলেন, এর মধ্যে ক্লেয়ার ব্যালেজ যিনি নিউ ইয়র্ক 7 কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 7 অলরেডি এনবিসি তাকে উইনার হিসাবে ডিক্লেয়ার করেছে। আর এর আগে আপনারা শুনছেন যে ব্র্যাড ল্যান্ডার অলরেডি বিগ নাম্বারে উনি উইন করছেন, উনিও মেয়র মামদানির এন্ডোর্স ক্যান্ডিডেট। এবং এই মুহূর্তে দার্জিলিংনা অনলি ওয়ান মুসলিম ক্যান্ডিডেট ইন নিউ ইয়র্ক সিটি, উনি ক্লোজ রেস বাট লিডে আছে। আর শামসুল হক বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে 200 ভোট পিছনে আছে, বাট আলহামদুলিল্লাহ স্টিল ভোট ইজ কাউন্টিং। তো আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের যে একটা উত্তরণ সেটা আমরা লক্ষ্য করছি। এবং আবের কাওয়াস নিউ ইয়র্ক স্টেট সিনেটে যাকে মেয়র মামদানি এন্ডোর্স করেছে, সেও অল্প কিছু ভোটের ব্যবধানে লিডিং পজিশনে আছে বর্তমানে। তো মোট কথা হচ্ছে যে স্টিল এখন মাত্র 9:40, এই সময়ের মধ্যে মানে খুব বেশি ব্যবধান না হলে রেজাল্ট দেওয়া খুব কষ্টকর। বাট যারা লিডিংয়ে আছে এবং ইতিমধ্যেই 2-3 জনের রেজাল্ট তো আমরা পেয়ে গেলাম। তো আমার মনে হয় নেক্সট 20-30 মিনিটসের মধ্যে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে কারা উইন করছে। আপনারা জানেন যে নিউ ইয়র্ক স্টেটে 150 অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট সিট এবং 63 সেনেট ডিস্ট্রিক্ট, 26 হলো কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট, এবং একজন হচ্ছে কন্ট্রোলার এবং অনেকগুলো জাজ বিভিন্ন কাউন্টিতে আজকে নির্বাচিত হচ্ছেন। ফলে উই হ্যাভ টু ওয়েট ফর দি রেজাল্ট, বাট যে আপডেটটা ছিল এই মুহূর্তে আমি শেয়ার করলাম। জয়নাল আবেদিন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্যানেল থেকেই মানে আপনার এবং যারা যারা আছেন, আমরা সর্বশেষ খবর পর্যন্ত এই অনুষ্ঠানটি চালাতে চাই, কারণ আপডেট খবরের মধ্য দিয়েই মানুষ জানতে পারবে যে আসলে প্রকৃত জয় কে হচ্ছে। আমরা একটু মেরি জুবাইদার ক্যাম্পেইন অফিস থেকে আবার ডক্টর নকিবুর রহমান আপনার কাছে আসবো। আপনি স্বাভাবিকভাবে সব ধরনের খবরই রাখছেন, আপনাকে আবার এই নির্বাচন কেন্দ্রিক আরও কিছু প্রশ্ন আছে। জয়নাল আবেদিন ভাই, সবাই প্যানেলে যারা আছেন সবাই থাকেন। সাদিয়া, আপনার কাছে আবারও যেতে চাই। সাদিয়া, আমি জানি যে মেরি জুবাইদার ক্যাম্পেইন অফিসে যারা যারা আছেন তাদের সাথে আপনি তো কথা বলেছেন, তাদের ভোট কাউন্টিংয়ে কোনো তথ্য কি আপনি পেয়েছেন? আর এখন যারা অবস্থান করছেন তারা কি ধরনের খবর সংগ্রহ করছেন? আরিফ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি মেরি জুবাইদার ক্যাম্পেইন থেকে। আমি মূলত একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে গিয়ে যে এবারের নির্বাচনে একাধিক বাংলাদেশি অংশগ্রহণ করেছে। এটি একটি যেমন খুব ইতিবাচক দিক আমি বলবো, কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু মূলধারার নির্বাচনে বাংলাদেশিরা অন্তর্ভুক্ত হওয়ার একটি বড় সুযোগ রয়েছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে
এই কমিউনিটির মধ্যে একটি বাড়তি আগ্রহ সৃষ্টি হয়েছে যে 5 জন বাংলাদেশি বংশোদ্ভূত ক্যান্ডিডেট এবার নির্বাচনে অংশগ্রহণ করলেন। তার মধ্যে ম্যারি জুবাইদা কিন্তু অন্যতম, কারণ তিনি আমরা মোটামুটি যতদিন এই প্রচার প্রচারণা চলেছে তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন শিক্ষা, আবাসন খাত, জননিরাপত্তা এবং অভিবাসী অধিকার সহ বিভিন্ন ইস্যু ছিল তার এই ইশতেহারে। আর ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু ছিল ম্যারি জুবাইদা। আর অনেক আমি ভোটার আপনার কাছ থেকে যে করেছেন- তথ্যটা জানছি যে আপনি তো ওখানে অবস্থান করছেন, আমি জি। দেখছি জেমস সহ অনেক জয়ী সবাই তাদের ক্যাম্পেইনে অনেকে আছে। ভোট গণনার কোনো কেন্দ্রের কোনো খবর কি আপনার কাছে এখন পর্যন্ত এসেছে কিনা? আসলে ভোট গণনার বিষয়টি হচ্ছে গিয়ে তারা কোনো সঙ্গত কারণে তারা আইনি কোনো জটিলতা এখানে থাকতে পারে, যে বিষয়টি আমি এখানে তুলে ধরতে চাই যে এখানে যশ ম্যারি জুবাইদার ক্যাম্পেইনের যিনি হেড আমি বলবো তিনিও এখানে আছেন এবং অলরেডি কিন্তু ভলান্টিয়াররা সবাই এখানে কাজ করছেন। তারা সবাই কিন্তু ভোট গণনার কাজে এখানে ব্যস্ত আছেন, যে প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল তারা কিভাবে আসছে সেই বিষয়গুলো তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খ নজরদারিতে রেখেছেন। তো আমি এখানে আমাদের ক্যাম্পেইনের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আসলে আজকের নির্বাচন নিয়ে আপনার মতামতটা যদি আমাদের দর্শকদের জানাতেন। আমি যে প্রশ্নটুকু আপনার কাছে রাখতে চাই, আমরা জানি যে লং আইল্যান্ড সিটিতে বাঙালি অধ্যুষিত এলাকা এবং প্রচুর ভোটার রয়েছে বাংলাদেশি, এছাড়া জি। বিভিন্ন সম্প্রদায়ের ভোট তো রয়েছে। তো আপনি জি। কেমন দেখেছেন বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে বাংলাদেশের উপস্থিতি? আমি তো প্রথমেই আপনাকে আমি বলেছিলাম যে আমি খসরু ভাইকে দেখতে পাচ্ছি, উনি জি, জি। একনিষ্ঠভাবে কাজ করেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা দেখেছি কিভাবে উনি কাজ করেছেন, ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। আমি ওনাকে প্রশ্নটা রাখছি। জি খসরু ভাই, আপনি যদি কিছু বলতেন। থ্যাংক ইউ আরিফ। আপনাকে বলি, আমরা বলবো না, আমরা চেষ্টা করেছি। আমি মেরে নিবেদন কাজ করেছি, আমরা সকলে মিলে কাজ করেছি। আমরা আশাবাদী এবার আমরা ফলাফল আমাদের ভালো হবে। এবার আপনাদের সকলের কাছে, কমিটির সকলের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আমাদের রেজাল্টটা ভালো হয়। বাট এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না, বাট উই বিলিভ ইনশাআল্লাহ। বাট বাংলাদেশিদের উপস্থিতি খারাপ ছিল না মোটামুটি, বাট গুড়ি বৃষ্টি একটু ছিল, বাট বিকালের দিকে মানুষের জল নামছে। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ ঘন্টা দিয়ে কেটে দিয়ে ভালো রেজাল্ট আসবে। ধন্যবাদ। জি, আমাদের সাথে অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির মোহাম্মদ জাভেদউদ্দিন আছেন। জাভেদ ভাই, আপনি তো শুরু থেকে এই ক্যাম্পেইনের সাথে যুক্ত ছিলেন, আর আজকে কিন্তু সারাদিনই আপনাকে আমিও ভোট কেন্দ্রে কেন্দ্রে দেখেছি, আপনি ছিলেন, প্রত্যেকটা টিমের সাথে কাজ করেছেন। আপনার অনুভূতি জানতে চাইবো এবং ভোটার উপস্থিতি নিয়ে আপনার মতামত। ধন্যবাদ যারা এখানে উপস্থিত আছেন। আমাদের ক্যাম্পেইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মেরি জুবাইদার, আমরা গত 2 মাস ধরে আপনারা দেখতেছি যে ভোটারের যে জিনিসটা আমি উপলব্ধ করেছি, বা গত কালকে থেকে আমরা ক্যাম্পেইনের যে মেইন যে আজকে সকাল 8টা থেকে ভোটার শুরু হয়েছিল, শেষ পর্যন্ত দেওয়া আমার মনে হয় খুব লো মানুষের বাইরে দেখছি আমরা। কিন্তু আমি প্রায় ভোটার শুরু হওয়ার পর থেকে প্রায় 6 থেকে 7 ঘন্টার মধ্যে দেখছি এক একটা কেন্দ্রেতে 70, 80, 40, 60 এরকম ছিল ফার্স্ট 6-7 ঘন্টার মধ্যে। লাস্টে যখন বিকেলে আবার আমরা চেক আপ করেছি পুলে, যে তখন আমি দেখলাম লাস্ট ডেটে এখন বাইরে আসলো আমাদের কুইন্স ব্রিজ, যেখানে হয়তো আমাদের 4,000 to 5,000 ভোট আমরা আশা করেছিলাম, বা এটা মিনিমাম 3,000 ভোট আমরা আশা করেছিলাম হয়তো, বা যার ভাগ্যেই পড়ুক। কিন্তু সেখানে আমি নিয়ে বাইরে আসছি 342টা ভোট, 342। সো মেজরিটি পুলে আমরা দেখছি nowhere is more than 350, 270, 282, this kind of vote. So I think the voter বেশিরভাগ বাইরে আসে নাই। Last election we had a storm and cold and this and that. That was another reason. Today also, last night suddenly we get a rain and bad weather and stuff. So I'm expecting more voter and everything, but this time I think was okay. But I believe that Mary will do better this time, and we're hoping that she's going to win today. ধন্যবাদ। থ্যাংক ইউ সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আপনি জয়নাল আবেদিন ভাইয়ের কাছে যেতে চাই। জয়নাল আবেদিন ভাইয়ের কাছে কোনো আপডেট আছে কিনা? আপডেট যেটা দেখছি সেটা হচ্ছে এই মুহূর্তে
যেটা বলছিলাম, কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 13, যেটা মেয়র মামদানি এন্ডোর্স করেছে, অনলি মুসলিম ক্যান্ডিডেট ইন দিস রেস ইন নিউ ইয়র্ক কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট, যিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে হাজার খানিক ভোটের ব্যবধানে এগিয়ে আছে। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী আপনাদের বলে রাখি, তিনি হচ্ছেন অ্যাড্রিয়ানো এসপালিয়াট, উনি ইনকামবেন্ট, এবং ডারেলিজা অ্যাভিলা হচ্ছে একজন নতুন ক্যান্ডিডেট। সুতরাং এটাও একটা আশার বাণী যে নিউ ইয়র্ক সিটি তো বটেই, নিউ ইয়র্ক স্টেটও এখন অনেকটা মানে ডেমোক্রেটিক সোশ্যালিস্টের দিকে চলে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে আর কি। এদিকে আবের একটু লিডিংয়ে আছে শুনলাম, আর ক্লেয়ার ব্যালেন্সকে অলরেডি উইনার হিসেবে ডিক্লেয়ার করেছে, ব্র্যাড ল্যান্ডারকে করেছে। শামসুল হক ভাই তো অবস্থা শুনলেন, মেরি জুবাইদার কোনো নাম্বার আমরা জানি না, বাট বুঝতেই পাচ্ছেন যে উপস্থিতি একটু বৃষ্টির কারণে যেটা রিয়েলি হ্যাম্পার হয়েছে, যেটা আমরা সারাদিন লক্ষ্য করেছি। সকালবেলা একটু ভালো ছিল লোকজনের আনাগোনা, যখন স্কুল ছুটির সময় ছিল আমি যে কেন্দ্রগুলোতে ছিলাম দেখেছি যে তখন ভোটার উপস্থিতি বেড়েছে, কারণ মানুষ বাচ্চাদেরকেও পিক আপ করতে এসেছে এবং ভোটটাও দেওয়ার জন্য আমরা উৎসাহিত করেছি। আর এই অ্যাজ আই স্যার, এখনও আমাদেরকে অপেক্ষা করতে হবে সম্পূর্ণ রেজাল্ট পাওয়ার জন্য, বাট বর্তমানে যেটুক দেখা যাচ্ছে এই হচ্ছে আপডেট। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটু ডক্টর নকিবুর রহমান আপনার কাছে যেতে চাই। খুব স্বাভাবিকভাবেই আলোচনাগুলোকে আমরা একটু কনভার্ট করব, কারণ হচ্ছে এই ফাঁকে প্যানেলে যার কাছে যে খবরটাই আসবে সে খবরটা জানানো হবে। ডক্টর নকিবুর রহমান, আমরা দেখছি যে ইরান ইস্যু নিয়ে মানে কেমন যেন একটু ডিফারেন্ট মোড নিচ্ছে, তো স্বাভাবিকভাবেই সেদিকেও আপনার চোখ আছে। যদি দর্শকদেরকে এই যুদ্ধ নিয়ে কিছু বলতেন, আর ফাঁকে এর মধ্যে নিউজের কোনো আপডেট আসলে সেটাও দর্শকদেরকে আমরা জানাবো, কারণ আমরা দেখছি যে সবাই এই 5 জন বাংলাদেশি নির্বাচনে যে অংশগ্রহণ করেছে তাদের ফলাফল নিয়ে প্রচুর কমেন্টস আসছে, তারা সেগুলো জানতে চাচ্ছে। আমরাও চেষ্টা করব ফলাফল আসার সাথে সাথে সেগুলোকে দেবার। ডক্টর নকিবুর রহমান। জি, অনেক ধন্যবাদ আরিফ ভাই। মানে জাস্ট আপডেট করছি যে আজকে 3টা স্টেটের প্রাইমারি হচ্ছে, মূলত মেরিল্যান্ড, নিউ ইয়র্ক এবং ইউটা। এর বাইরে একটা রান অফ ছিল সাউথ ক্যারোলাইনাতে, সো এটা দ্যাট ওয়াজ এ স্পেশাল ইলেকশন। সো আমরা যদি মেরিল্যান্ডের দিকে তাকাই, মেরিল্যান্ডের মোটামুটি সবগুলা রেসই, মেরিল্যান্ডে নিউ ইয়র্কের যেরকম 26টা ইউএস কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট, মেরিল্যান্ডে হলো এরকম 8টা। তো এই 8টার মধ্যে 6টাতে যারা ইনকুম্বেন্ট তারা অলরেডি জয়লাভ করেছেন। এর মধ্যে বিখ্যাত হলো জেমি রাস্কিন, ডিস্ট্রিক্ট 8, তিনি অলরেডি 92.8% ভোট পেয়ে তিনি জয়লাভ করে গিয়েছেন। সো 2টা জায়গা খুব হার্ডলি, মানে খুব কঠিন কন্টেস্ট হচ্ছে, ডিস্ট্রিক্ট 1 আর ডিস্ট্রিক্ট 6। সো ডিস্ট্রিক্ট 1-এ শোয়ার্টজ তিনি এগিয়ে আছেন বেশ ভালোভাবেই, তিনি 46.2% ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোয়াইট হলো 37%। আর আরেকটা আসন, যে আসনে মেরিল্যান্ডের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত এলাকা, মঙ্গোমারি কাউন্টি, যেখান থেকে রেদওয়ান ভাই নির্বাচন করছেন, ওই ডিস্ট্রিক্টটাও খুবই হাইলি কন্টেস্টেড হচ্ছে। এখানে বর্তমানে ইনকিউম্বেন্ট যিনি কংগ্রেসওম্যান এপ্রিল ডিলেনি, তিনি এগিয়ে আছেন 43.6% ভোট পেয়ে, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন ডেভিড ট্রোন, যিনি এর আগেরবার কংগ্রেসম্যান ছিলেন। সো মানে এর আগের টার্মে এপ্রিল ডিলেনির আগে তিনি কংগ্রেসম্যান ছিলেন। খুবই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এপ্রিল ডিলেনি 43.6% ভোট পেয়ে গিয়ে আছেন, অলমোস্ট 40%-এর মতো রেজাল্ট চলে এসছে। আর ডেভিড ট্রোন হলো 39.6%, 4% ভোট কম পেয়ে পিছিয়ে আছেন। সো এটা I think this district is something to watch for. এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সাথে সাথে আপনি যেই কথাটা বলছিলেন যে ইরান যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা সীমিতকরণের জন্য যেই রেজলিউশনটা হাউসে পাশ হয়েছিল, এটা নিয়ে অনেকেই আশঙ্কা করছিল যে সেনেটে রিপাবলিকানদের 53 আসন আছে, এটা ওভারওয়েলমিং মেজরিটির মতোই।
মানে অলমোস্ট 4 জন রিপাবলিকানের বেসিক্যালি নেগেটিভ ভোট লাগবে, একটু লাগার কথা ছিল এই রেজলিউশনটা পাশ করার, কিন্তু আমরা দেখেছি যে 4 জন রিপাবলিকান আজকে এই রেজলিউশনের পক্ষে ভোট দিয়েছেন, ডেমোক্রেটদের সাথে জয়েন করেছেন, এবং এই 4 জন হলো ইউজুয়াল সাসপেক্ট, মেইনের সুজান কলিন্স, তারপরে কেন্টাকির র্যান্ড পল, তারপরে আলাস্কার লিসা মার্কস্কি, তাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর ক্যাসিডি লুইজিয়ানার। সো এই 4 জন ভোট দেওয়ার কারণে এই বিলটা পাশ হয়েছে। এর বাইরেও আরো 2 জন সেনেটর তারা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন, মিচ ম্যাকনেল ভোট দেওয়া থেকে বিরত ছিলেন, এবং সম্ভবত আরেকজন হলো আরেকজন আমি পরে হয়তো জানবো। বলা হচ্ছে যে মিচ ম্যাকনেল তিনি হসপিটালাইজড, এই কারণে তিনি ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। আরেকজন সম্ভবত রিপাবলিকান যিনি ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। সো যার কারণে এই রেজলিউশনটা খুব সহজেই পাশ করে গেছে। এখন ইরানের সাথে যদি শান্তি চুক্তি, যেটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হয়েছে, কিন্তু স্টিল দেয়ার ইজ এ 60-day নেগোসিয়েশন উইন্ডো, ক্লক ইজ অলরেডি রানিং, যেটার নিয়ে কিছু উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, অনেক নাটকীয় ঘটনা ঘটছে। কিন্তু এই কারণে এই রেজলিউশনটার খুব একটা হয়তো গুরুত্ব নেই, কিন্তু তারপরও এটা সিম্বলিক একটা ডেমোক্রেটদের ভিক্টরি, যে 1973 যে ওয়ার অথরাইজেশন অ্যাক্ট, সেটার আলোকে প্রেসিডেন্ট ট্রাম্পের কংগ্রেসকে বাইপাস করে কোনো যুদ্ধে জড়ানোর ক্ষমতা সীমিতকরণের এই বিলটা কংগ্রেস এবং সেনেট 2 হাউসেই পাশ হলো। এবং যেহেতু এটা কনকারেন্ট বিল, এটার জন্য প্রেসিডেন্টের অথরাইজেশন লাগবে না, সো ইট উইল বি ইনঅ্যাক্টেড রাইট অ্যাওয়ে। সো এটার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়ে গেলে এটার আকর্ষণটা কমে যাবে, বাট স্টিল ইটস এ ভিক্টরি ফর ডেমোক্রেটস, এবং যারা যুদ্ধ বিরোধী অবস্থান করেন। এই ওয়ার পাওয়ার রেজলিউশন অফ 1973 এই একটা বোথ চেম্বারে পাশ হলো, এটা একটা ডেফিনেটলি ভালো খবর। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথেই থাকুন। একটু আপডেট হচ্ছে, শামসুল হক ভাই উনি এখনো 200 ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন। 95% ভোট কাস্ট হয়েছে দেখা যায়। সেখানে আরেকটি উল্লেখযোগ্য খবর হচ্ছে নিউ ইয়র্কের জন্য, ডেভিড অরকিন, যেখানে ইনকামবেন্ট ছিল জেনিফার রাজকুমার। আপনারা জানেন যে জেনিফার রাজকুমার বাংলাদেশিদের কাছে অনেকটা পরিচিত নাম, কিন্তু ডেভিড অরকিন নতুন ক্যান্ডিডেট, যাকে বাগও এন্ডোর্স করেছিল, আমরা এন্ডোর্স করেছিলাম। ধরে নেওয়া যায় হি উইল উইন। এখন প্রায় 1200 ভোটের ব্যবধানে এগিয়ে আছে, যেটা আরেকটা ইম্পর্টেন্ট সিট, যেটা ডেভিড অরকিন টার্ন ব্যাক হতে যাচ্ছে। ডেভিড অরকিন প্যালেস্টাইন এবং খেটে খাওয়া মানুষগুলোর যে স্পষ্ট, মানে সে একজন সিভিল রাইট লয়ার, তো বোঝা যাচ্ছে যে ডেভিড অরকিন ইনশাল্লাহ উইন করবে। জেনিফার রাজকুমার 1000-এর বেশি ভোটের ব্যবধানে পিছিয়ে আছে এখনো, আর শামসুল হক ভাই 200 ভোটের ব্যবধানে পিছিয়ে আছে। ডেভিড অরকিন, যেটার অ্যাড আসলে টাইম টিভিতে আমরা সবসময় দেখেছি, ডিস্ট্রিক্ট 38 অ্যাসেম্বলি সেনেট ডিস্ট্রিক্ট 38, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 38, সে প্রায় 1200 ভোটের ব্যবধানে এখন এগিয়ে আছে। জি ধন্যবাদ। আমরা নির্বাচনী আপডেটেড খবরের পাশাপাশি আমরা আরও ভিন্ন রকম প্রসঙ্গর আলোচনা করব, এবং নির্বাচনী খবর আপডেট আসলেই আমার মনে হয় প্যানেলে যারা আছে তারা সে খবরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন ডাক্তার শাকিলা শিমু আপনার কাছে যেতে চাই। আপনি খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন নির্বাচন কেন্দ্রিকই আজকের আমরা টাইম এক্সক্লুসিভকে সাজিয়েছি, এবং যেভাবে পাচ্ছেন সেই নির্বাচনী খবরগুলো জয়নাল আবেদিন ভাই, ডক্টর নকিবুর রহমান সহ নাজমুল ভাই সবাই আছেন, দিচ্ছেন। এখন নতুন করে আপডেট আসার আগে আপনার কাছে একটু ভিন্ন রকম প্রশ্ন করতে চাই, এই জন্য আপনাকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ করেছি, কারণ নির্বাচনের খবরগুলো আসবে, আমরা মাঝে মাঝে সেটাকে দেব। তো আপনার কাছে আপনি ধন্যবাদ, আপনি সময় বের করেছেন। আমাদের একটা প্রতিবেদনে আমরা যেটা দেখেছি, খুব স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রে আপনার বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, এরকম একটা খবর, এবং এই স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ কিনা?
ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশি যারা ইলেকশনে লড়ছেন সবার জন্য আমার শুভকামনা রইল অবশ্যই। তো জনসংখ্যা বৃদ্ধির যেই আমরা প্যাটার্নটা দেখছিলাম আমেরিকাতে, সেটা গত 1 দশকে বা 2 দশকে কিন্তু একটু কমের দিকে, মানে গ্রোথের রেশিওটা কমে গেছে। তো সেক্ষেত্রে জনসংখ্যা যখন বাড়াটা কমে যায়, তার মানে কিন্তু আপনার এল্ডারলি পপুলেশন বাড়ে যে কোনো কান্ট্রিতে। তো সেইভাবেই আমাদের মেডিকেয়ারের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে, এবং আমরা জানি যে মেডিকেয়ারের জন্য আমাদের বর্তমান সরকার আসলে একটু বাজেটের একটু কমিয়ে আনার বা ওগুলো চেষ্টা করা হচ্ছে। তো এটা স্বাস্থ্য ব্যবস্থার জন্য অনেক বড় আসলে একটা চাপ। যেমন আপনার 65 অ্যাবাভ যে এল্ডারলি পপুলেশন, তাদের ক্ষেত্রে আপনার হোম কেয়ার লাগছে, বাসায় একজন কেয়ার গিভার লাগছে, এবং মেডিকেশনের খরচগুলো বেড়ে যাচ্ছে, যেটা হেলথ কেয়ার সিস্টেমের মানে উপর আমেরিকার ইকোনমির উপর একটা বার্ডেন অবশ্যই। এবং ওয়ার্কফোর্স যারা কাজ করছে তাদের সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। যে বয়স্ক যে পপুলেশনটা, তারা কিন্তু আসলে ওইভাবে চাকরি বাকরি করা অতটা পারছে না। তো আমাদের ওয়ার্কফোর্সের ডেমোগ্রাফিকটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যেটা হচ্ছে যে ক্রনিক ইলনেস যেগুলো আমরা বলি, যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ডিমেনশিয়া কিংবা আর্থ্রাইটিস, এই ধরনের অসুখ বিসুখগুলা কিন্তু এই বয়স্ক পপুলেশনে বেশি। যেটার কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আসলে বড় ধরনের একটা পরিবর্তন আসবে সামনে বলে মনে করা হচ্ছে। আর তার সাথে তো আছে আমাদের সোশ্যাল সিকিউরিটির যে খরচের ব্যাপার বা মেডিকেয়ারের ব্যাপার, ওগুলাতে কিন্তু অনেক ইমিগ্রেন্টরা বা অনেকেই কিন্তু ওই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না বা পাবে না ইন দ্য নিয়ার ফিউচার। এতে করে পার্সন টু পার্সন যেরকম মানুষের উপরে ব্যক্তিগতভাবে একটা চাপ তৈরি হবে, এই আমেরিকার মানে সরকারি ইসেতেও, বাজেটেও কিন্তু একটা চাপ তৈরি হবে। তো এটা আমার বলার ছিল। সো এই ব্যাপারগুলো নিয়ে প্রথম থেকে আমাদের সচেতন হওয়া উচিত। মধ্যবয়স্ক যারা, তাদের সচেতন হয়ে থাকা উচিত। হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারগুলো একদমই ইগনোর করা যাবে না আসলে। আমাদের কাছে আপডেট কোনো খবর আসলে আমরা সেটাকে দেওয়ার চেষ্টা করব। জয়নাল ভাই, আপনার কাছে কোনো আপডেট খবর আছে কি? কিছু আসলে নতুন আচ্ছা, আসলে অবশ্যই আমরা একটু আলোচনা তাহলে এগিয়ে যাই। আমার মনে হয় নকিবুর রহমান ভাই এবং আপনারা সবাই আছেন প্যানেলে। আমি আপনার কাছে যে দ্বিতীয় প্রশ্নটি রাখতে চাই, যে আপডেট হচ্ছে ড্যারেল লিজাকে অনেকটা বলা যায় যে ড্যারেল লিজা, যিনি একমাত্র মুসলিম ক্যান্ডিডেট এবং মেয়র মামদানির এন্ডোসড, এখন আরো গ্যাপটা আরেকটু বাড়ছে, কিন্তু এখনো আগে যেমন 1200-1300 ভোটের ব্যবধান ছিল, এখন গ্যাপটা আরেকটু বাড়ছে, আরো বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছে এখন। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও তাহলে যেতে চাই ডাক্তার শাকিলার কাছে। আমাদের কাছে আপনি যে বিষয়টি আলোচনা করলেন খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এই রিলেটেড আরেকটি প্রশ্ন আমার কাছে এই মুহূর্তে মনে হলো যে, তাহলে ডাক্তার, নার্স এবং কেয়ার গিভারদের ঘাটতি ভবিষ্যতে কতটা গুরুত্ব হতে পারে এবং এর প্রভাব কি সাধারণ মানুষের উপর পড়বে কিনা? জি, অবশ্যই এটিও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আসলে। কারণ ডাক্তার, নার্সের শর্টেজ কিন্তু উন্নত দেশগুলোতে প্রকট, এবং যুক্তরাষ্ট্রে ভালোই, মানে এখন থেকে আমরা যদি আগামী 1-2 দশকের দিকে তাকাই, বেশিরভাগ স্পেশালটিতে, ইনক্লুডিং প্রাইমারি কেয়ার, সব স্পেশালটিতে কিন্তু ডাক্তারের একটা শর্টেজ আসবে। এবং নার্সের শর্টেজ কতটা সিভিয়ার হতে পারে, এটা কিন্তু আমরা কোভিড-19 আউটব্রেকের সময় দেখেছি। তো নার্সের সংকটও এখনো আছে, বেশিরভাগ স্টেটে আছে, যেগুলা স্টেটে আসলে অনেক সময় ফরেন ট্রেন ডাক্তারদেরকে, নার্সদেরকে বাইরের কান্ট্রি থেকে নিয়ে আসা হচ্ছে, এবং তাদেরকে খুব অল্প কাগজপত্র বা অল্প পরীক্ষা শিথিল করে তাদেরকে ওয়ার্কফোর্সে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তো এটা আসলে এল্ডারলি পপুলেশনের পাশাপাশি অন্যান্য বিভিন্ন কারণেও, যেমন আমাদের এখন লাইফস্টাইল যেরকম চেঞ্জ হয়ে গেছে, সেডেন্টারি লাইফস্টাইলের জন্যও কিন্তু ইয়াং অ্যাডাল্ট এবং বয়স্করা সবাই কিন্তু বিভিন্ন ডিজিজে আক্রান্ত হচ্ছে। তো একাধারে যে আমি যদি বলি যে আগামী 20 বছরে কি দাঁড়াবে, এখন কিন্তু
বলা হচ্ছে প্রাইমারি কেয়ারে বিশেষ করে ফ্যামিলি মেডিসিন, ইন্টারনাল মেডিসিন, গাইনি, সাইকিয়াট্রি, এগুলো সাবজেক্টে কিন্তু ডাক্তারের হিউজ একটা সংকট দেখা দিবে। তো এতে করে সাধারণ জনগণ দেখা যাবে তাদের হেলথ ইন্স্যুরেন্স আছে বা পয়সা আছে, কিন্তু তারা ওই প্রোভাইডারকে পাচ্ছে না। আমরা নিউ ইয়র্কের বাইরে, ক্যালিফোর্নিয়ার বাইরে অনেক স্টেটে এখনো দেখি যে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে 4 মাস 6 মাস লেগে যাচ্ছে। আমার পরিচিত একজন আত্মীয় আছে, আমি বললে যে ওনার একটা ক্যান্সার, এক ধরনের ক্যান্সার ছিল যেটা সার্জারি করতে ওনার অলমোস্ট 4 মাস ওয়েট করতে হয়েছে ক্যালিফোর্নিয়াতে। তো অন্যান্য স্টেটের কথা তো এটা আন্দাজ করাই যায়। তো এটা ফিউচারে অনেক বড় একটা সংকট দেখা দিবে আসলে। আর সাথে হচ্ছে আমাদের সচেতনতাটা বাড়াতে হবে। আপনি আমাদের সঙ্গেই এটার থাকুন। জন্য আসলে জি, আমরা আবারও আপনার কাছে আসবো। ডক্টর নকিবুর রহমান, আপনার কাছে আর কোনো আপডেট খবর আছে বা জয়নাল আবেদিন ভাই বা প্যানেলে আছে যারা? আমার কাছে এখন পর্যন্ত আর কোনো আপডেট নাই, জয়নাল ভাই যদি আপডেট দিতে পারেন। ধন্যবাদ ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে মাহবুব রশিদ যুক্ত হয়েছে। মাহবুব ভাই শামসুল হকের ক্যাম্পেইনে আছেন, তার কাছে কোনো আপডেট খবর আছে কিনা? আমার কাছে এই মুহূর্তে ফলাফল এসেছে, এটা ফাইনাল না। এখানের মধ্যে দেখা গেছে শামসুল 2363 ভোট পেয়েছে, প্রায় 42.12%। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী 2567 ভোট, 45.92। এখানে দুইজনের ব্যবধান প্রায় 200 ভোট। মোটামুটি একটা তীব্র কম্পিটিশনের মধ্যে শামসুল হক ভাইয়ের নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের ভোট গণনা ফাইনাল রেজাল্ট পেলে বোঝা যাবে খুব ক্লোজ অবস্থায় আছে। 200 ভোটের ব্যবধানে 49-42%, পার্সেন্টেজে 5% ডিফারেন্সে আছে। এই মুহূর্তে তার নির্বাচনী ক্যাম্পেইন যারা আছে তারা বেশ উজ্জীবিত। আমি আপনাকে দেখাতে যাচ্ছি যে সবাই খুব উজ্জীবিত, বিশেষ করে শামসুল হক ভাইয়ের সবাই এই রেজাল্টটা পাওয়ার পরে সবার মধ্যে তীব্র একটা উত্তেজনা কাজ করতেছে। ওই দেখেন, সবাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনি একটু কথা বলারও কি চেষ্টা করবেন? সব যারা কথা বলতে চায় যে এই রেজাল্টে তাদের কিরকম অনুভূতি বোধ? আমি একটু কথা বলার চেষ্টা করতেছি। এখানে যারা রেজাল্টের আছে, এখানে আমাদের একজন ব্যবসায়ী আছে, ওনার সাথে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আমাদের কর্ণফুলী ট্যাক্সের হাসেম সাহেব আছে, ওনার কাছ থেকে জানতে চাইবো এই যে ক্লোজ রেজাল্টটা পাচ্ছেন, হ্যাঁ বলেন, এই যে ক্লোজ রেজাল্টটা পেয়েছেন এটাতে কি মনে হচ্ছে জয়ের ব্যাপারে? ধন্যবাদ। We are very close actually. Right now we see that 2500 and our company also 20 around 23 something, 2300 something. Very good. এখানে যেহেতু নির্বাচনটা খুব ক্লোজ হচ্ছে, এখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে সবার মধ্যে। সবাই একটু আগে সবাই বসতেছিল, এখন আপনাকে দেখানোর চেষ্টা করতেছি উত্তেজনায় সবাই মোটামুটি বেশ নির্বাচন নিয়ে বেশ অবস্থানে। ক্লোজ খুব মাত্র 200 ভোটের ব্যবধানে এখনো ফলাফল অনির্ধারিত ভাবে আছে। ফলাফল আরো ভোট গণনার বাকি আছে। আমি আপনাকে বিস্তারিত ভাবে আরো আপডেট জানাবো। আবার বলছি কি, শামসুল হক ভাই এখানে মোট টোটাল যে প্রাপ্ত ভোট গণনা হয়েছে সেখানে শামসুল হক ভাই পেয়েছে 2363 ভোট। এখন পর্যন্ত ভোট আছে ভোটের 42.12%। আর ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে 2576 ভোট, 45.92% ভোট। এখানে 200 ভোটের ডিফারেন্সে শামসুল হক ভাই এখনো যদিও পিছিয়ে আছে 200 ভোটের ডিফারেন্স। আরিফ ভাই, আপনার কাছে আপনি তো নির্বাচনী প্রচারণার খবর সারাদিন ধরে বিভিন্ন জায়গায় আমরা জানি যে আপনি সংগ্রহ করার চেষ্টা করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত যেসব স্থানে নির্বাচন করছে আপনি বেশ কিছু এলাকা ঘুরে দেখেছেন। তো দর্শকদের জন্য কি বলবেন আপনার এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইলেকশন, এই যে ঘোরাফেরা করেছেন বাংলাদেশিদের উপস্থিতি? স্টোরিয়া লং আইল্যান্ড সিটিতে সারাদিন ছিলাম, তবে সকালে ভোটের হার খুবই কম বৃষ্টির কারণে এবং বিভিন্ন কারণে দুপুর থেকে ভোটের হার বেড়েছে। দুপুরের দিকে ভোটের যে পরিসংখ্যান আমি পেয়েছি সেখানে সকাল 6টা থেকে দুপুর 6টা পর্যন্ত মাত্র 87,000 ভোট কাস্ট হয়েছে, যদিও আগাম ভোট সহ প্রায় 2,60,000 ভোট পেয়েছিল দুপুর পর্যন্ত। অথচ
মামদানি নির্বাচনের সময় একই সময় দুপুর পর্যন্ত ছিল 6,05,000। আসলে ভোটের পার্সেন্টেজ প্রথম দিক থেকে কম ছিল। মানুষের এই ভোটের ব্যাপারে আগ্রহ আমার কাছে মনে হয়েছে যে টোটাল দুপুর পর্যন্ত যে ইনফরমেশন, বিকেলে বা সন্ধ্যা ওই আপডেট রিপোর্টটা আমি পাইনি। প্রায় অর্ধেকের থেকে কম ভোটার কিন্তু গত মেয়র নির্বাচনে যে ভোট দিয়েছে তার অর্ধেকের থেকে কম ভোটার ভোট দিয়েছে এই নির্বাচনগুলো। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। জয়নাল আবেদিন ভাই, ধন্যবাদ। জয়নাল আবেদিন ভাই, আপনার মনে হয় আনমিউট করতে হবে, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। জি জি, আমি এখন শোনা যাচ্ছে। এনবিসি অলরেডি ড্যারিলিজ আভিলা চাভিলিয়ার, যিনি একমাত্র মুসলিম ক্যান্ডিডেট, কনভার্টেড মুসলিম, উনি নিউ ইয়র্ক সিটিতে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 13-এ প্রতিদ্বন্দ্বিতা করছেন। উনি ওনার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা ছিলেন ইনকামবেন্ট অ্যাড্রিয়ানো এসপেলিয়াট, ওনাকে ড্যারিলিজার প্রাপ্ত ভোট হচ্ছে 31,896 এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ওনার ভোট হচ্ছে 29,755। ফলে ওনাকে এনবিসি অলরেডি উইনার হিসাবে ডিক্লেয়ার করেছে। এটা হচ্ছে আপডেট। ধন্যবাদ আপনাকে। Dariliza Avila will be the next primary winner. Very good sir. এটা কিন্তু খুবই মানে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রেস টু ওয়াচ ডেফিনেটলি। আমি একটু আপডেট দেই। মেরিল্যান্ডের ডিস্ট্রিক্ট 6 যেটা খুব হাইলি কম্পিটিটিভ, এখানে অলমোস্ট 42.7% ভোট কাউন্টেড হয়েছে। এখানে এপ্রিল ডেলানি এগিয়ে আছেন 9,970 ভোট পেয়ে 43.5%, এবং ডেভিড ট্রন 9,011 ভোট পেয়ে খুবই ক্লোজলি কন্টেস্ট করছেন 39.3%, মানে প্রায় 4% ভোটের পার্থক্য, 900 একটু বেশি ভোটের পার্থক্য। সো ইট প্রবাবলি উইল গো ডাউন দ্য ওয়ার। ধন্যবাদ। জানাল ভাই, আপনাকে একটি প্রশ্ন রাখতে চাই যে 9টার সময় ভোট গণনা, মানে আমাদের নিউ ইয়র্কের নির্বাচনের বিষয়টি আপনাকে একটু সামনে আনতে চাচ্ছি। 9টার সময় ভোট গণনা শেষ হয়ে গেছে, এখন বাজে 10:08, প্রায় 1 hour 8 minutes ইজ গন। সো মানে ফাইনালি এটা আপনার তো অনেক অভিজ্ঞ, আপনারা যারা প্যানেলে আছেন সবাই অনেক অভিজ্ঞ, মানে এটা মানে কতক্ষণ সময় লাগতে পারে আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এটা খুব সুন্দর প্রশ্ন। যেটা হচ্ছে 9টার সময় ভোট গণনা শেষ হয়নি, ভোট গ্রহণ শেষ হয়েছে 9টায়, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত ভোট গ্রহণ। তো কম্পিউটারে এভরি ইন্ডিভিজুয়াল যে বুথগুলো আছে সেখান থেকে কাস্টিংটা করে অ্যাড করে তো কম্পিউটারে ডাউনলোড করে বা সাবমিট করে, তখন এই যে সময়টা, এই কারণে এই যে আমাদের যে সময়টা লাগতেছে, যে অনেক সময় দেখা যায় যে 60%, 2 মিনিট পরে দেখা যায় 70% হয়ে গেছে, মানে যত তাড়াতাড়ি আপলোড করতে পারতেছে। সুতরাং এই সময়টা এই জন্যই লাগছে যে অনেক সময় দেখা যায় ভোটটা গণনা ঠিকই হয়েছে কেন্দ্রে, কিন্তু সেটাকে আপলোড করার সুযোগ পাচ্ছে না, অন্যেরা সুযোগ নিয়ে নিচ্ছে, কারণ শত শত কেন্দ্র। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন একটা অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে 20টা কেন্দ্র, একটা সেনেট ডিস্ট্রিক্টে এর চাইতে বেশি কেন্দ্র, আবার কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে তো অনেকগুলো কেন্দ্র, শত শত কেন্দ্র। তো ফলে এই ইয়েটা করতে, ট্যাবুলেশনটা অনেক সময় লাগে। আজকে ফাইনালি রেজাল্ট হতে নিউ ইয়র্কের যে সমস্ত জায়গায় নির্বাচন শেষ হয়ে গেছে, আনুমানিক আর কতক্ষণ সময় লাগতে পারে? দর্শকরা আসলে অপেক্ষায় আছে, জানতে চাচ্ছে, জ্যামাইকা থেকে শুরু করে বিভিন্ন জায়গার খবর আমাদের মেসেজেও আসতেছে। দর্শকদের জন্য কি বলবেন? ভোটের ব্যবধান যদি খুব কম থাকে তখন সেটা একটা ডিক্লারেশনটা দেওয়া ঝুঁকিপূর্ণ হবে, মানে ডিক্লারেশনটা দিতে চাবে না। যখন দেখা যাবে যে ভোটের ব্যবধান, যদি ধরেন ড্যারিলিজার, সেখানে ড্যারিলিজা 49.3% ভোট অলরেডি পেয়ে গেছে, উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী 46% ভোট পেয়েছে, আর থার্ড যে ক্যান্ডিডেট সেও দেখা যাচ্ছে 3.5% ভোট ক্যারি করছে। এইখানে রেজাল্টটা দেওয়া সহজ, কারণ যেহেতু থার্ড একজন ক্যান্ডিডেট একটা 3-4% একটা ভোট ক্যারি করছে, সেখানে
অ্যাসেস করা, যদি 2জন প্রার্থী হইতো সেখানে আবার সমস্যা ছিল। আবার দেখা যায় ধরেন যেখানে 1 লক্ষ ভোট কাস্ট হয়েছে সেখানে অলরেডি 75-80% এসে গেছে এবং 2জন মাত্র প্রতিদ্বন্দ্বী খুব কাছাকাছি ট্রেল করতেছে, সেখানেও ডিক্লারেশনটা দেওয়াটা টাফ। তো ফলে অনেক মানে 90% ক্ষেত্রে 95% ক্ষেত্রে আমরা আজকে 12টার মধ্যেই সব জেনে যাব, আর যেগুলো বাকি থাকে সেটা তো দেখা যাবে যে সকাল নাগাদ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। জনাব ডক্টর নকিবুর রহমান, আপনার কাছে কোনো আপডেট বা কোনো খবর দিবেন? আমরা অনুষ্ঠান, আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আর কোনো আপডেট নেই। তো জানাল ভাই যেটা বললেন যে এখানে অল্প কিছু ভোটের ব্যবধানে যে রেসগুলা ডিসাইডেড হয়, আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিয়ে শেষ করব। আমাদের এই ডারহাম ডিস্ট্রিক্টে নর্থ ক্যারোলিনাতে একটা ওপেন সিট ছিল। সো সেখানে একজন মুসলিম ক্যান্ডিডেট, যার হাজব্যান্ড বাংলাদেশি এবং নিদা আলম, যিনি আমাদের কমিউনিটির সাথে খুবই ক্লোজ, তিনি মাত্র 20 ভোটে প্রাইমারিতে হেরে গিয়েছেন। সো মানে এই অল্প কিছু ভোট, এবং আপনি দেখবেন যে আমাদের কমিউনিটির অনেকে নির্বাচনের ব্যাপারে অনীহা প্রকাশ করে, ভোট দিয়ে মনে করে যে কি হয়, কিন্তু প্রাইমারিতে এই অল্প কিছু ভোট ম্যাটার করে। এবং আমাদের শামসুল আলম সাহেব যেটা দেখলাম যে তিনি খুব অল্প ভোটে পিছিয়ে আছেন, আমি আশা করি তিনি এটা ওভারকাম করবেন। কিন্তু যদি দেখা যায় যে তিনি খুব এরকম মানে 100-এর নিচে ভোটে শেষ পর্যন্ত নির্বাচনে হেরে গিয়েছেন, এটা খুবই দুঃখজনক হবে। এবং মানে এটার কারণ হলো আমাদের ভোট দেওয়ার ব্যাপারে অনীহা। সো আই থিঙ্ক অ্যাজ এ কমিউনিটি উই অলসো নিড টু ডু এ বেটার জব, যাতে করে আমাদের এই অধিকারটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এবং আমরা এই অধিকার যদি প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে কমপ্লেন করে কোনো লাভ নেই। মানে এটা আনফরচুনেট। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, কারণ ভোটের নির্বাচনী ফলাফল হয়তো বিলম্ব হবে। আমি জয়নাল আবেদিন ভাই আপনার কাছে যেটা জানতে চাইবো, দর্শকদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? এখন দর্শকরা জামাইকা থেকে শুরু করে পিয়া রহমান, মেরি জুবাইদা থেকে শুরু করে সবার খবরই জানতে বেশ আগ্রহ প্রকাশ করছে, প্রচুর মেসেজ আসছে। যদিও শামসুল হকের ব্যাপারে আমরা আপডেট খবর দিতে পারছি, প্রতিনিধি আমাদের যারা আছে তারাও দিতে পারছে, সিপিএ জাকির চৌধুরী থেকে শুরু করে অনেকেরই খবর জানার আগ্রহ প্রকাশ করছে। আমরা বিভিন্ন গণমাধ্যমেও চেষ্টা করছি, আমাদের করেসপন্ডেন্টের মাধ্যমে চেষ্টা করছি, আপডেট খবর এখন পর্যন্ত আসেনি। তাই দর্শকদের জন্য আপনি কিছু বলবেন কিনা? দর্শকদের জন্য বলার হচ্ছে যে আমি গত রাত্রেও বলেছিলাম, গতকাল বৃহস্পতি এই টাইম টিভিতে, ভোট দেওয়াটা যেটা ডক্টর নকিবুর রহমান সাহেব একটু আগে খুব সুন্দর করে বলেছেন, যে ভোট যদি আমরা না দেই, আমাদের যদি অভ্যাসটা যদি আমরা এক্সারসাইজ করতে না পারি, আমাদের রাইটটা যদি আমরা এক্সারসাইজ করতে না পারি, এটা হচ্ছে আমাদের ফেলিওর। এই যে দেখেন শামসুল হক ভাই হয়তো 200 ভোটের ব্যবধানে হেরে যাবে, আল্লাহ মাফ করুক, আমি চাই যে উনি ওভারকাম করে জয়ী হোক, এটা আমরা চাই। কিন্তু এই যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে হাজার হাজার মানুষ কিন্তু ভোট দেয়নি। আমি একটা স্কুলে ছিলাম, সেখানে একজন ভদ্র মহিলাকে ভোটটা দেওয়ার জন্য বললাম, উনি বললেন যে ওই ফার্ম কার্ডটা পেয়ে বললেন যে এরকম একটা তো পেয়েছি। আমরা পেয়েছেন, ঠিক আছে, এখন বাচ্চা নিতে আসছেন, একটু ভোটটা দিয়ে যান। ভোট দিয়ে কি হবে? আমি বললাম যে ভোট দিয়ে কি হবে, আচ্ছা যাই হোক, অনেক কথা ওনার সাথে আমার হয়েছে, কিন্তু উনি যেটা বলতে চাইছেন যে বুঝাতে চাইছেন আমাকে ভোট দিয়ে কি হবে। এখন এটার ব্যাটল করা তো ওই ভোট কেন্দ্রে বসে সম্ভব হবে না। এটার জন্য দরকার আমাদের সারা বছরই আমরা যারা মেইন স্ট্রিমে কাজ করি, আমরা বিভিন্ন নো ইউর রাইটস সেমিনার করি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, এই সচেতনতাগুলোই বৃদ্ধি করার জন্য যে আপনারা অবশ্যই ভোট দিতে যাবেন। আজকে আমরা যদি বিশেষ করে এই যে শামসু ভাই যে ক্লোজ রয়েছে, এটা আসলে আমাদের জন্য একটা শিক্ষা, যে দেখেন 200 মানুষ আমাদের কমিউনিটিতে, এটা বড় বিষয় না। 50 জন মানুষ যদি 4 জন মানুষকে মোটিভেট করে নিয়ে যেত, তাহলে আমাদের আজকে হয়তো এই বিষয়টা এই মানে এই পরাজয়টা বরণ করতে হইতো না। এই যে একটা বিষয়, এগুলো আসলে কষ্ট লাগে, কারণ বাট আশাবাদী এই জন্য যে তারপরেও আমাদের মধ্য থেকে, যেমন এবার 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছে, কেউ ভালো করবে, কেউ খারাপ করবে, এটাই নিয়ম। বাট অ্যাট দ্য সেম টাইম, আর আমি যা ক্যান্ডিডেট হওয়ার আগে সবাইকে বলবো যে
আপনার সমাজে কি অবদান আছে এই জিনিসগুলো আপনাকে আগে নিজে কি কাজ করছেন এগুলো আগে নিজেকে বুঝতে হবে। নিজের স্যাটিসফ্যাকশন নিজে নিয়ে আসেন যে আমি সমাজের জন্য এই অবদানটুকু রাখতে পেরেছি, লোকাল কমিউনিটিতে রাখতে পেরেছি, জাতীয় পর্যায়ে রাখতে পেরেছি অথবা স্টেট পর্যায়ে রাখতে পেরেছি। এই যে বিষয়গুলো নিজেদের মধ্যে রিকনসাইল করা উচিত এবং কেবল মন চাইলেও আর দাঁড়াই গেলাম যে আমার একটা রেসে কম্পিট করতে হবে, এই প্রবণতাও যাতে আমাদের না থাকে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের ইউনিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা ছোট্ট কমিউনিটি, এখনও আমরা অন্যান্য কমিউনিটির তুলনায় অত্যন্ত ছোট, কিন্তু একটা জিনিস হচ্ছে আমাদেরকে মেইন স্ট্রিমে এখন যেভাবে কাউন্ট করে, যেভাবে মূল্যায়ন করে, তার কারণ হচ্ছে যে আমাদের এই ছোট কমিউনিটির মধ্যে একটা ভাইব্রেন্ট কমিউনিটি হিসাবে নিউ ইয়র্ক সিটিতে অন্তত পক্ষে আমরা আমাদের জায়গাটুকু অনেকটা করতে পেরেছি। তো আমরা যদি এইভাবে খুব বেশি ব্যবধানে হেরে যাই তাহলে কিন্তু আমাদের সেই মূল্যায়নটা থাকবে না। এইটাই আমার মেসেজ যে যারা ভোটার হননি, সিটিজেন আছেন, অনেকে ভোটার হন নাই, প্লিজ আপনি ভোটার হবেন। দ্বিতীয় কথা হচ্ছে যখন ভোট আসে নিজের দায়িত্বে আপনি ভোট দিবেন। আপনি চিন্তা ভাবনা করে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন, কিন্তু অবশ্যই আপনি ভোট দিবেন। ভোটটা যদি না দেন তাহলে আপনি যে এই সিটিতে আছেন, এই স্টেটে আছেন, এই দেশে আছেন, সেটাই তো বোঝা গেল না, এবং আপনি আপনার নাগরিক অধিকার নিজেই বঞ্চিত করলেন নিজেকে। ধন্যবাদ। অনেক অনেক মূল্যবান কথা বলেছেন ডক্টর নকিবুর রহমান। আপনি দর্শকদের জন্য কিছু বলবেন কিনা? না, দর্শকদের জন্য এটাই বলবো যে আজকে রেজাল্ট যাই হোক, এটাতে যদি আমাদের ক্যান্ডিডেটরা জয়যুক্ত হয়, ডেফিনেটলি ইটস গুড, কংগ্রাচুলেশনস টু দেম ইন অ্যাডভান্স। কিন্তু যদি আমরা জয়ী না হতে পারি, হতাশার কোনো কারণ নেই। এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আমরা যেন ভবিষ্যতে আরো ভালোভাবে এনগেজ হতে পারি কমিউনিটিতে, আমরা সেই চেষ্টা করব, এই আশা ব্যক্ত করছি। আচ্ছা, আরেকটা আপডেট একটু দেই, সেটা হচ্ছে আবের খুব সম্ভবত এখনো এগিয়ে আছে, এখনো লিডটা ধরে রাখতে পেরেছে। যেটা হচ্ছে যিনি প্যালেস্টাইনি একজন মুসলিম নারী, যার ফাদারকে কিন্তু আইস ধরে নিয়ে গিয়েছিল। তো সে নিউ ইয়র্ক স্টেটের ডেমোক্রেটিক পার্টির মনোনীত সেনেটর প্রার্থী হবে। এটা একটা বড় দিক, এবং হ্যাপেন টু বি শি ইজ ইন মাই ডিস্ট্রিক্ট। তো আশা করা যাচ্ছে এখনো যে সে এটা একটা ওপেন সিট। এখানে যিনি মাইকেল জেনারিস, উনি দীর্ঘদিন ধরে সেনেটর ছিলেন। এটা একটা ওপেন সিট, এবং এই ডিস্ট্রিক্টের যিনি অ্যাসেম্বলি মেম্বার ছিলেন তিনি সেনেটর হিসেবে প্রতিনিধিত্ব করছেন। লুকস লাইক আবের কিন্তু সেটা জয় করতে পারবে আশা করি, এখনো যেটুক বোঝা যাচ্ছে হি ইজ লিডিং। ধন্যবাদ আপনাকে ডাক্তার শাকিলা সুমু। আপনি চিকিৎসা পেশায় থাকলেও 5 জন বাংলাদেশি নির্বাচনে অংশগ্রহণ করছেন, শুরুতেই আপনি বিষয়টা নিয়ে কথা বলেছেন। আপনি তাদের এবং দর্শকদের জন্য কিছু বলবেন কিনা? জয়নাল আবেদীন, নকিবুর রহমান সাহেব ওনারা খুব সুন্দর করে বলেছেন যে আমরা সাধারণ মানুষরা যদি ভোট কেন্দ্রে না যাই, ভোট না দিই, তাহলে কিন্তু আমার পছন্দটা রিফ্লেক্টেড হচ্ছে না, তাই না? তো এটা আমি আশা করব কমিউনিটিতে সবাই যেন ভোট দেওয়ার ব্যাপারে একটু আগ্রহ হন, বা আমি যদি ভোট দিতে যাই আমি সাথে আমার 5 জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে গেলাম বা বুঝিয়ে করলাম। তো এটা আসলে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি আশা করছি আসলে আমরা ভালো খবর শুনবো শীঘ্রই। ধন্যবাদ আপনাকে, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে যোগদানের জন্য। ধন্যবাদ। জি, জয়নাল আবেদীন ভাই এবং ডক্টর নকিবুর, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই। 5 বাংলাদেশি বিজয় অর্জিত হোক, আমরা খুব ভালো ফলাফলের প্রত্যাশা করি, এবং বাংলাদেশিদের জয় মানে বাংলার জয়, বাংলাদেশের মানুষের জয়। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।